হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি 10 মিনিটস স্কুলের আরো একটা লাইভ ক্লাসে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমরা চলে আসছি আমাদের এসএসসি 26-এর ফাইনাল কাউন্টডাউন, মানে ফাইনাল রিভিশন লাইভের ফাইনাল রিভিশন লাইভের এসকিউ মিশনের ক্লাসে, যেখানে আমরা আজকে আমাদের ফার্স্ট এসকিউ মিশনের ক্লাস, যেখানে আমরা এসকিউ নিয়ে কথাবার্তা বলবো ফিজিক্সের। সো তোমরা সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো, আর আমাকে একটু জানাও যে আমার পেছনের স্ক্রিনটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথাবার্তা তোমরা ঠিকঠাক মতো শুনতে পারতেছো কিনা। আমি একটু দেখি যে কে কে আমার সাথে জয়েন করছে। আর সবাই একটু জয়েন করে আমাকে আগে জানাবা যে ভাইয়া হ্যাঁ আপনার কথা শুনতে পারতেছি, আপনার পেছনের স্ক্রিনটা আসলে দেখতে পারতেছি। আমাকে না দেখা গেলেও চলবে, সমস্যা নাই। আচ্ছা, তাসনিয়া খান দেখতে পারতেছি জয়েন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে দেখতে পারতেছি আলিফা কাউসার ফাতেমা জয়েন করছে। আচ্ছা, আবু হুরায়রা রাহাত জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম। তারপর শাহিদা রহমান জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। সো সবাই একটু তাড়াতাড়ি করে একটা কাজ করো, সেটা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলো যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে। কারণ আজকে ক্লাসটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, এটা ক্লাসটা করে শেষে যখন ক্লাসটা শেষ হয়ে যাবে তখন তোমরা ফিল করতে পারবা যে আসলে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, বুঝছো? হ্যালো 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 হ্যালো। সো সবাই একটা কাজ করো, সেটা নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, আর লাইভটা একটু শেয়ার করে দাও। লাইভটা কেন শেয়ার করবা? তুমি যদি লাইভটা শেয়ার করো তাহলে তুমি আজকের ক্লাসের যে পিডিএফটা থাকবে, কারণ আজকে অনেকগুলো এসকিউ কোশ্চেন আমরা সলভ করব, তাহলে আজকের ক্লাসের পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিব। তুমি যদি লাইভটা শেয়ার করে দাও। লাইভটা কোথায় শেয়ার করবা? লাইভটা শেয়ার করবা নিজের প্রোফাইলে, নিজের পার্সোনাল যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে লাইভটা শেয়ার করবা, ঠিক আছে? যদি শেয়ার করা হয়ে যেয়ে থাকে তাহলে আমাকে একটু এখানে কমেন্টে জানাও যে শেয়ার ডান। ওয়ালাইকুম আসসালাম। নিশাত তাসমিনকে দেখতে পারতেছি, তারপর আকিবুল হককে দেখতে পারতেছি, নিহারিকা বেগমকে দেখতে পারতেছি, মেহেজাবিন। ওকে, ওয়ালাইকুম আসসালাম মেহেজাবিন। ঠিক আছে, জস। তো সবাই কি কি করতে বলছি? নিজেদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিতে বলছি অ্যান্ড লাইভটা শেয়ার করে দিতে বলছি। আমরা ক্লাসটা শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যেই। এবং আমি আর একটা কথা বলি, সেটা যে আজকের ক্লাসটা এসকিউ, আমাদের ক্লাসের নামটা কি দেখছো? আমাদের ক্লাসের নামটা এসকিউ সলভ ফুল বুক এসকিউ মিশন। মানে টোটাল 7টা ক্লাসে আমরা 7টা চ্যাপ্টার যে আছে এসএসসি 26-এর জন্য, ওই 7টা চ্যাপ্টারের সবগুলা এসকিউ যা যা পরীক্ষা আসতে পারে সবগুলো সলভ করব। তাজরি বলছে ভাই আমার নাম নিলাম। আচ্ছা, কাহিনী হইলো যে আজকের ক্লাসে শুধু যে এসকিউ সলভ করবো ব্যাপারটা এরকম না। ব্যাপারটা আমরা এসকিউ এর পাশাপাশি আজকে এমসিকিউতে যেই শর্ট কোশ্চেনগুলো আসে, থাকে না কিছু এমসিকিউতে কোশ্চেন আসে এরকম যেগুলো আসলে অপশনের উপর খুব একটা ডিপেন্ডেন্ট না, মানে ম্যাথ, ধরো এমসিকিউতে আসা ছোট ছোট ম্যাথ যেগুলো এসকিউতেও আসতে পারে, ওই জিনিসগুলোও দেখবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমার যেসব ফ্রেন্ডের গ্রাফের সমস্যা আছে না, ইভেন যারা এসএসসি 28 আসো 27 আসো তারাও ক্লাসটা করতে পারো। কারণ তোমাদেরকে আজকে আমি একদম গ্রাফের বেসিক থেকে অ্যাডভান্স যত ধরনের গ্রাফ গতি অধ্যায় থেকে তোমার পরীক্ষায় আসতে পারে, এমসিকিউ হোক, সিকিউ হোক কিংবা এসকিউ হোক, সবগুলা দেখাই দিব, ঠিক আছে? এই দুইটা জিনিস এক্সট্রা পাবা। এবং এসকিউ এ কিন্তু আমাদের অনুধাবনের যে প্রশ্নগুলো আসে আমাদের সৃজনশীলে অথবা সিকিউতে, অনুধাবন অর্থাৎ 2 মার্কের যে কোশ্চেনগুলো আসে অথবা আমাদের 1 মার্কের যে কোশ্চেনগুলো আসে জ্ঞানের জন্য, ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু এসকিউ টাইপেরই কোশ্চেন, মানে ছোট ছোট কোশ্চেন, কিন্তু ওগুলোও কিন্তু আমাদের ক এবং খ নাম্বারে আসে। ওয়ালাইকুম আসসালাম রাফি। ঠিক আছে, বহুত মানুষজন আমি দেখতে পারতেছি, আমার পরিচিত মানুষজন, এসএসসি 26-এ পরিচিত মানুষজন আছে, যদিও আজকে অনেকের পেইড ক্লাস আছে, বাট আমি দেখি ক্লাসে কি রকম মানুষজন জয়েন করে, এর উপর ডিপেন্ড করে আমরা টাইমিং এর ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করব। আচ্ছা, একজন কমেন্ট করছে ভাই আপনার চশমা কই? আমার চশমাটা হারাই গেছে, আসলে আসার আগে খুঁজে পাইনি চশমাটা, তাড়াহুড়া করে আসছি তো। আচ্ছা, সো অনুধাবনের যে কোশ্চেন থাকে, তোমাদের 4টা সিকিউ আনসার করতে হবে পরীক্ষাতে। তো 4টা সিকিউতে তোমাদের ধরো ওই 3 করে হিসাব করলে 12 মার্ক, ঠিক আছে? 12 মার্ক, এই 12 মার্ক আর এসকিউর যে 10 মার্ক, মানে এই 22 মার্ক। এই 22 মার্কের গ্যারান্টি আমার এই 7টা ক্লাস, ঠিক আছে? এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে আমি এই 7টা ক্লাসে তোমাদের যা যা কোশ্চেন সলভ করাই দিব, ওই 22 মার্কের জন্য এই 7 মার্কের চেয়ে বেশি এক্সট্রা কিছু পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা, এসএসসি 27 বছরের অনেক মানুষজন আছে ভাই, ইংলিশও ইম্পর্ট্যান্ট, এবার এটাও করব, কোনটা করব? এখন দেখো তোমার যেটা মানে ভালো মনে হয় আর কি, তোমার যেটা করতে ইচ্ছা হয় সেটা করবা, কোনো অসুবিধা নাই এখানে। আচ্ছা, এখন আসো একটু বিজ্ঞাপন বিরতি দেই।
যারা হচ্ছে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি করছে এনরোলড, তারা জানো যে ক্লাসগুলো কেমন হচ্ছে, কি কি পাচ্ছ, ঠিক আছে। আমি অলরেডি এসএমপিতে একটা ফিজিক্স ক্লাস নিছি, আরও কিছু ক্লাস নিব সামনে। অ্যান্ড এসএমপিতে কিন্তু ফিজিক্স অনেক পড়ানো বাকি এখনো। এসএমপিতে মোটামুটি বাকি সাবজেক্টগুলোর ক্লাস অনেকগুলো শেষও হয়ে গেছে, বাট ফিজিক্সটা আমরা হচ্ছে লাস্টের দিকে পড়াচ্ছি, কারণ ফিজিক্স যেহেতু সবাই একটু মনে করে কঠিন কঠিন, সো আমরা এমনভাবে ফিজিক্সটা ডিজাইন করা হয়েছে যাতে হচ্ছে পরীক্ষার আগে পড়ে যেয়ে ভালো মতো পরীক্ষাটা দিতে পারো, ঠিক আছে। সো আমাদের কিন্তু এখনো আমাদের ফিজিক্সের যেটা হচ্ছে যে, আচ্ছা স্থির বিদ্যুতের একটা ক্লাস নেবেন, হ্যাঁ সব চ্যাপ্টারের উপরেই ক্লাস আসবে ভাইয়া। তো আমাদের হচ্ছে এসএমপিতে এখনো যারা এনরোল করো নাই তারা কিন্তু এনরোল করে ফেলতে পারো। এবং দেখো এখানে এনরোল করলে তুমি হচ্ছে অনেক বড় অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। যেই কোর্সের ফি ছিল 3000 টাকা, সেটা হচ্ছে এখন 1500 টাকায় তুমি পাচ্ছ, এবং আগের সব রেকর্ডেড ক্লাস কিন্তু থাকতেছে। অ্যান্ড তোমরা যদি অঙ্কন এসএসসি 26 এই প্রোমো কোডটা ইউজ করে এনরোল করো আমাদের কোর্সে অঙ্কন এসএসসি 26, তাহলে কিন্তু ডিসকাউন্টটা অ্যাভেইল হবে, ঠিক আছে। সো অঙ্কন এসএসসি 26 এই প্রোমো কোডটা ইউজ করে হচ্ছে আমাদের এসএমপি কোর্সে এনরোল করতে পারবা। আজকে ক্লাসটা করলেই তুমি বুঝতে পারবা যে আমরা ফ্রিতে আসলে কি দিচ্ছি, তাহলে আমরা পেইডে আসলে কি দিব, ঠিক আছে। একজন বলছে ভাই এসএমপি ক্লাস ছেড়ে এখানে ক্লাস করতে আসছি, থ্যাংক ইউ। চলো, তো আমরা হচ্ছে শুরু করতেছি, ঠিক আছে। লাইভ শেয়ার করছো, লাইভটা শেয়ার করতে বলছিলাম যে আজকের ক্লাসটা যদি করোই তাহলে হচ্ছে, যেহেতু এখানে অলমোস্ট 40টার মতো কোশ্চেন আছে, তো 40টা কোশ্চেন লিখে লিখে করা একটু টাফ হয়ে যাবে। সো পিডিএফটা পেয়ে যাইতে পারো যদি শেয়ার করো, তাহলে আমি ক্লাসের শেষে তোমাকে যদি দেখি তুমি শেয়ার করছো, তোমাকে আমি পিডিএফটা দিয়ে দিব। সো ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে। ওকে, খুবই ঝামেলায় পড়ে গেছি। অনেকে বলতেছে ভাই আমাদের এসএমপিতে ইংলিশ ক্লাস চলতেছে, কি করব। আচ্ছা আজকে ক্লাসটা আমরা করি, এরপর হচ্ছে আমরা টাইমিংটা নিয়ে একটু আবার রিথিঙ্ক করব, আবার একটু চিন্তা ভাবনা করবো, ঠিক আছে। সো ওকে, আমাদের একদম ফার্স্টে যে কোশ্চেনটা আছে দেখো কি বলছে। একদম ফার্স্টের যে কোশ্চেনটা আছে কি বলছে এখানে, সূর্যের চারদিকে পৃথিবীর গতি আপেক্ষিক কেন। এই টাইপের কোশ্চেন তোমরা পাইছো, তোমার টেস্ট পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে এখানে কিন্তু এই টাইপের প্রশ্ন আসে। ভাই ফার্স্ট ইউনিটে এমসিকিউ সলভ করাবেন না, এমসিকিউ ক্লাসগুলো আলাদা হবে অ্যান্ড এসকিউ ক্লাসগুলো আলাদা হবে, এবং বাকি সব ক্লাসই আলাদা হবে। তোমরা জানো না যে তোমাদের জন্য আসলে আমরা কত কিছু প্ল্যান করছি, বাট আমাদেরকে একটু সময় দাও, আমরা সব কিছু আস্তে ধীরে এই গ্রুপটাতে সব কিছুর অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবা, ঠিক আছে। এত অধৈর্য হয়েও না, সব কিছু পেয়ে যাবা, যা যা দরকার সব কিছু পেয়ে যাবা। ওকে, তো সূর্যের চারদিকে পৃথিবীর গতি আপেক্ষিক কেন, এটা হচ্ছে প্রশ্ন। তো সূর্যের চারদিকে পৃথিবীর গতি আপেক্ষিক কেন? পৃথিবী নর্মালি কি করে, সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরতেছে, আবার সূর্যও কিন্তু গ্যালাক্সিতে অন্যান্য নক্ষত্রের সাথে ঘুরতেছে। তো তার মানে হচ্ছে যে কোনো গতি কিন্তু এখানে পরম গতি না, আবার কোনো স্থিতি কিন্তু পরম স্থিতি না। তো সূর্য যে পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এটাও যেমন এক ধরনের আপেক্ষিক গতি, একইভাবে সূর্য যে নক্ষত্রগুলোকে সাথে নিয়ে গ্যালাক্সিতে ঘুরতেছে ওইটাও এক ধরনের আপেক্ষিক গতি। সো মেইনলি কাহিনী হচ্ছে যে এটার উত্তর যদি আমি লিখি, আমাকে এসকিউ কোশ্চেনগুলোর উত্তর খুবই ছোট, মানে 1 লাইন বা 2 লাইনের মধ্যে শেষ করা লাগবে। এমন কোনো কোশ্চেন হচ্ছে আসবে না যেগুলো একদম অনেক বড় কোশ্চেন থাকবে। সব কোশ্চেনই আমরা চেষ্টা করবো 1 লাইন বা 2 লাইনের মধ্যে শেষ করতে। সো আমাকে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি আপেক্ষিক কেন। সো এটার উত্তর আমরা কি বলবো, যে পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, সূর্য তেমন নক্ষত্রগুলোকে সাথে নিয়ে গ্যালাক্সিতে গতিশীল। সাথে নিয়ে তাই যেহেতু সূর্য নিজেই স্থির না, সূর্য নিজে স্থির না, তাই সূর্যকে ঘিরে
পৃথিবীর গতি অবশ্যই কি গতি হবে? আপেক্ষিক গতি। ঠিক আছে, এটা একদমই বেসিক কোশ্চেন। এত সহজ কোশ্চেন আসলে আমরা অলরেডি এগুলো পড়ছি, কিন্তু অনেকে ভাবতে পারো যে ভাই এত সহজ কোশ্চেন কি আসবে? উত্তর হচ্ছে এটা আসছে জন্যই এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো আসছে। আচ্ছা, একজন খুবই সুন্দর করে বলছে শুভ সকাল, গুড মর্নিং। ওকে, সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন এর পরবর্তী যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা থেকেই মূলত আমরা একদম গ্রাফ রিলেটেড যা কিছু আছে সব কিছু একসাথে দেখব। সো যারা যারা এখন ক্লাসে আসো সবাইকে বলবো যে একটু ফোকাস থাকিও। গ্রাফে যদি সমস্যা থাকে, গতির গ্রাফে, তাহলে হচ্ছে এখন এই মোমেন্টটা মানে আগামী 10 থেকে 15 মিনিট তোমার ক্লাসে একদম ফুল ফোকাস দিতে হবে। তাইলে তোমার গ্রাফের যে কোনো সমস্যা যা যা আছে সব কিছু হচ্ছে সে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইন্নাস আক্তার জিজ্ঞেস করছে আপেক্ষিক মানে কি? আপেক্ষিক মানে হচ্ছে যেটা সাময়িক, মানে যেটা আসলে একদম পুরা মানে কি বলে ওটাকে, যেটা হচ্ছে পরম না। মানে হচ্ছে যে যেই জিনিসটা কোন একটা কিছু সাপেক্ষে আমরা বলতেছি এইটা এরকম, বাট আসলে ওইটা না। যেমন ধরো তুমি হচ্ছে, আচ্ছা আগের স্লাইডটা দেন, এসএস নিব। তুমি হচ্ছে ট্রেনে করে যাচ্ছ, তোমার বাসা থেকে নানা বাড়িতে যাচ্ছ। তো তখন তোমার কাছে আশেপাশের যে গাছগুলো থাকবে ওইগুলোকে গতিশীল মনে হবে, কিন্তু আসলে কি গাছগুলো গতিশীল? উত্তর হচ্ছে যে না, আসলে গাছগুলো গতিশীল না, কিন্তু তোমার সাপেক্ষে গাছগুলোকে দেখে মনে হচ্ছে কি গতিশীল। এই যে জিনিসটা, এই টাইপের জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক বা আপেক্ষিকতা। আর পরম মানে হচ্ছে যে একদম ফিক্স, ওইটা ওরকমই থাকবে। ঠিক আছে, যেটা একদম সত্য। আচ্ছা, বলছে ভাইয়া পিডিএফটা দিয়ে দিন। অবশ্যই পিডিএফটা দিয়ে দিব, লাইভটা শেয়ার করে দাও, পিডিএফটা দিয়ে দিব। যারা যারা জিজ্ঞেস করতেছো স্লাইড কোথায় পাবা, লাইভটা শেয়ার করলেই তোমরা হচ্ছে স্লাইডটা পেয়ে যাবা সুন্দর মতো। সো দেখি কতজন শেয়ার করো, তারপরে হচ্ছে আমি স্লাইড পিডিএফটা দিয়ে দিব। ওকে, এখানে আমাদের 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে বেগ সময় লেখে সুষম বেগের লেখ কেমন হবে একে দেখাও। দেখো, আমি একসাথে সবগুলা গ্রাফ দেখাবো। সো এটা তো দেখাবো, এটার সাথে আরো অনেকগুলা গ্রাফ দেখাবো। প্রশ্নটা আবার একটু দেখে রাখো যে বেগ সময় লেখে সুষম বেগের লেখ কেমন হবে একে দেখাও। আচ্ছা, গতিতে মূলত কয় ধরনের গ্রাফ হইতে পারে? তোমাদের পরীক্ষাতে কত ধরনের গ্রাফ এই পর্যন্ত আসছে? যত ধরনের গ্রাফ হইতে পারে কত ধরনের, এটা একটু আগে লিখো, বুঝছো? গ্রাফ হইতে পারে কত ধরনের? গ্রাফ হইতে পারে হচ্ছে স্মরণ সময়, মানে গ্রাফ হইতে পারে স্মরণ সময়, ঠিক আছে, বা স্মরণ বনাম সময় গ্রাফ, যেখানে হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ। আচ্ছা, তারপরে হচ্ছে বেগ সময় গ্রাফ, এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ। আরেকটা হচ্ছে ত্বরণ সময় গ্রাফ, মানে হচ্ছে এ ভার্সেস টি গ্রাফ। সো এই 3 ধরনের গ্রাফ হচ্ছে মূলত আসে। এই 3 ধরনের গ্রাফ তোমাদের আঁকতে হইতে পারে, এই 3 ধরনের গ্রাফ থেকে তোমাদের ম্যাথ সলভ করতে হইতে পারে, মানে সবকিছু হচ্ছে 3 ধরনের। কিন্তু এই 3 ধরনের গ্রাফ অনেকগুলা কন্ডিশনের উপর ভিত্তি করে হচ্ছে আঁকাইতে হয়, অনেকগুলো কন্ডিশনের উপর ভিত্তি করে হচ্ছে এই 3 ধরনের গ্রাফের প্রশ্ন আসে। সো একদম প্রথম যে কন্ডিশনটা আমরা দেখব সেটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে। কোন বেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে? সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এর আগে আমরা আরেকটা কাজ করি ছোট্ট করে, সবাই এই স্লাইডটা আমার সাথে একটু নোট করো। ঠিক আছে, আমরা গতির কয়েকটা সূত্রগুলো একটু লিখে ফেলি। ঠিক আছে, আমরা একটা কাজ করবো কি, আমরা হচ্ছে গতির সূত্রগুলো একটু লিখে ফেলবো সুন্দর মতো। আমার সাথে সাথে গতির সূত্রগুলো একটু লিখে ফেলবো। তোমরা সবাই এই সূত্রগুলো জানো অলরেডি, মানে এখানে নতুন কোনো সূত্র নাই, সব জানা সূত্র। সো এখানে হচ্ছে ফার্স্টে স্মরণের একটা সূত্র আছে, s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আশা করি তোমরা এখন অনেক বড় হইছো, তোমাদের সামনেই পরীক্ষা। সো কোন সূত্রটা কিভাবে আসছে এইটা আজকে ক্লাসে আমরা না দেখলেও চলবে, আমরা সূত্রগুলো সবাই জানি, এটা আমি ধরে নিচ্ছি। এরপরে হচ্ছে s ইকুয়ালস টু ভিটি। আচ্ছা, তারপরে s ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপরে হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তারপরে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as।
এগুলো হচ্ছে সরল রৈখিক গতির ক্ষেত্রে, পরন্ত বস্তু না, শুধুমাত্র কি রৈখিক গতির সূত্র। এগুলো হচ্ছে রৈখিক গতির জন্য আমরা এই সূত্রগুলো ব্যবহার করি। রৈখিক গতি, কোন গতি? রৈখিক গতি। ওকে, so s equals to u plus v by 2 into t, s equals to vt, s equals to ut plus half at square, v equals to u plus at, v square equals to u square plus 2s। একটু খেয়াল করো তো, একটা প্যাটার্ন খেয়াল করতেছো। প্যাটার্নটা হচ্ছে যে এইখানে যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্রতে আমাদের 4টা চলক থাকে। চলকগুলো হচ্ছে s u v t a, 5টা চলক টোটাল, ঠিক আছে? এই 5টা চলকের সবাই কোনো সূত্রে নাই, একটা সিঙ্গেল সূত্রও নাই যেখানে সবাই আছে, মানে কেউ না কেউ অবশ্যই মিসিং আছে। তো তোমরা যে ধরনের প্রশ্ন করো যে ভাইয়া কোন ম্যাথে কোন সূত্র ব্যবহার করবো এটা বুঝি না, সো আগে তুমি দেখবা যে তোমার কাছে কোন কোন চলকের ভ্যালু দেওয়া আছে এবং তোমার কাছে কোন চলকের ভ্যালু চাওয়া হয়েছে, এবং ওই সূত্রে বা যেই সূত্রটা তুমি এখন ইউজ করতেছো ওই সূত্রে আসলে আচ্ছা রৈখিক গতি কি? রৈখিক গতি হচ্ছে যে একটা সরল রেখা বরাবর একটা সোজা রাস্তায় যে কোনো গতি যদি চলে, মানে কোনো গাড়ি যদি চলে তার যে গতি, ওটা হচ্ছে রৈখিক গতি, বুঝছো? আর আঁকা বাঁকা পথে যদি কোনো গাড়ি চলে তাহলে ওটা রৈখিক থাকলো না, ওটা হচ্ছে বাঁকা চাকা হয়ে গেল, মানে বক্রাকার গতি হয়ে গেল। রৈখিক গতি হইতে হলে একদম সরল রেখা বরাবর চলতে হবে, বুঝা গেছে? এটা হচ্ছে রৈখিক গতি অথবা লিনিয়ার মোশন বলা হয় এটাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আসো যে এইখানে যতগুলো হচ্ছে আমাদের চলক আছে কোন সূত্রেই সবগুলো চলক থাকবে না। তো তোমাকে হচ্ছে দেখে বুঝতে হবে যে কোন সূত্রের জন্য আমাকে, কোন ম্যাথের জন্য আমাকে কোন সূত্রটা ইউজ করা লাগবে, আমাকে কি কি দেওয়া আছে কি কি দেওয়া আছে না। সরল স্পন্দন গতি কি ভাই? আসতেছি, এই প্রশ্নটাও আছে আমাদের। সব তোমাদের যা যা গতি রিলেটেড সমস্যা আছে এই এসকিউ ক্লাসে অনেক কিছু সলভ হয়ে যাবে, ঠিক আছে? একটু খেয়াল করো, সব কিছু জানতে পারবা। ওকে, তো রৈখিক গতিতে গেল, আমাদের সূত্রগুলো মোটামুটি লিখে রাখলাম। কেন লিখে রাখলাম? কারণ আমাদের লাগবে। সো আমরা এই বেগ সময় গ্রাফ, সরণ সময় গ্রাফ এবং ত্বরণ সময় গ্রাফ সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে দেখতে যাচ্ছি। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে, কোন বস্তুর ক্ষেত্রে? সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে। ওকে, সো আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা উল্টা হয়ে গেছে, এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে বেসিক যে জিনিস গ্রাফের সেটা হচ্ছে একটা গ্রাফ যখন আঁকা হবে আমাদের এক্স এক্সিস বরাবর, এই এক্স এক্সিস হচ্ছে এইটা, এক্স এক্সিস বরাবর সবসময় স্বাধীন চলক নিতে হয় বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিতে হয়। কি নিতে হয়? স্বাধীন চলক নিতে হয় অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিতে হয়। সো যেহেতু আমাদের এই গতি অধ্যায়ের বা বল অধ্যায়ের যত গ্রাফ আছে সব গ্রাফের ক্ষেত্রেই স্বাধীন চলক হচ্ছে সময় অথবা টাইম, মানে টি, মানে সময়ের উপর ডিপেন্ড করেই হচ্ছে সবকিছু চেঞ্জ হয়। আমরা সংজ্ঞাগুলো একটু মনে করলে দেখতে পারবো যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার হচ্ছে বেগ, বস্তুর বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। সো এই হার দিয়ে আসলে কি বোঝাচ্ছে? যে সময় দিয়ে ভাগ করতেছি, মানে সময়ের উপর ডিপেন্ড করে, তাই না? সো এই জন্য আমরা এক্স এক্সিস বরাবর সবগুলা গ্রাফের ক্ষেত্রেই টাইম নিব। কি নিব? টাইম নিব। তো আমরা সমবেগে গতিশীল বস্তু দেখতেছি, কোন বেগে গতিশীল বস্তু দেখতেছি? সমবেগে গতিশীল বস্তু। সমবেগে গতিশীল বস্তু অথবা সুষমবেগে গতিশীল বস্তু একই কথা। মানে এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা বেগ সময় গ্রাফ দেখবো আগে, টি ভার্সেস মানে ভি ভার্সেস টি গ্রাফটা আগে দেখবো। দেখো, সমবেগে গতিশীলের ক্ষেত্রে আমাদের বেগটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে না? সমবেগে গতিশীল যদি হয় তাহলে আমাদের বেগ কি থাকবে? সমবেগে গতিশীল মানে হচ্ছে বেগ ধ্রুবক। বেগ ধ্রুবক মানে কোনো পরিবর্তন হয় না। ধ্রুবক মানে হচ্ছে কি? অপরিবর্তিত। বেগের কোনো পরিবর্তন হয় না, বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে গ্রাফটা কি রকম হবে? তুমি একটু চিন্তা করো যে বেগের যেহেতু কোনো পরিবর্তন নাই, সো আমার সময় তো জিরো থেকে শুরু হয়, জিরো। তারপর ধরো হচ্ছে আমি একটা তোমাকে যদি দেখাই, একটা কন্ডিশনই দেখো, ঠিক আছে? একটা কন্ডিশনই দেখো, আমি বলছি হচ্ছে সমবেগ, তাহলে আমার এদিকে থাকবে হচ্ছে টি আর এদিকে থাকবে হচ্ছে ভি। সো আমার টি যখন 0 তখন ভেলোসিটি হচ্ছে কি? ধরো 2। আমার টি যখন 2 তখনও ভেলোসিটি 2। আমার টি যখন 4 তখনও ভেলোসিটি 4। আমার টি যখন 4 না, তখনও 2। আমার টি যখন 4 তখনও ভেলোসিটি 2, টি যখন 6 তখনও ভেলোসিটি 2। কেন ভেলোসিটি 2? কারণ সমবেগ।
আমার বেগের কোনো পরিবর্তন হবে না, আমার বেগের পরিবর্তন হবে না। সো যেহেতু আমার বেগের পরিবর্তন হবে না, তাই এই গ্রাফটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, কারণ শুধু টি এর পয়েন্টগুলাই বাড়তেছে, এখানে 0, তারপর 2, তারপর 4, তারপর 6, কিন্তু বেগ একটা জায়গাতে ফিক্সড আছে। এই জায়গাতে ফিক্সড আছে জন্য পয়েন্টগুলোকে যখন আমরা যোগ করব, আমরা জাস্ট কি পাবো, এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা পাবো, এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা পাবো। যদি হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ আঁকি। সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে যদি আমরা বেগ বনাম সময়ের গ্রাফ আঁকি, তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা পাবো। কি পাবো? এক্স অক্ষের সমান্তরাল একটা সরল রেখা পাবো। এরপরে আসো, আমরা এই সেম গ্রাফটাই আমরা আর একটা কন্ডিশনের জন্য দেখব। আর একটা কন্ডিশন বলতে আমরা হচ্ছে আর একটা জিনিসের জন্য দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এই তো, আচ্ছা এই জিনিসটা তো আমাদের লাগবে না, লাগবে না। ডিলিট করে দেই। আমরা হচ্ছে শুধু এতটুকু নিতে চাচ্ছি, এতটুকু। এরপরে হচ্ছে আমাদের এইটাও লাগবে না, তাহলে আমরা এখানে আর একটা এঁকে দিই। আমরা এখন দেখব হচ্ছে আর একটা গ্রাফ, যেটা হচ্ছে আমাদের হবে কি, আমরা দেখছি অলরেডি বেগ ভার্সেস সময়। এখন আমরা একই কন্ডিশনের জন্য, মানে সমবেগের জন্যই আমরা দেখব সরণ ভার্সেস সময় গ্রাফ। একটু খেয়াল করি, সরণ ভার্সেস সময় গ্রাফ দেখব কার জন্য? সমবেগের জন্য। এখন অনেকেই যেই ভুলটা করবা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই গ্রাফটাই তোমরা চিন্তা করো যে সরণ সময়, সমবেগ বললেই আমাদের মাথায় শুধু এই গ্রাফটাই ঘুরে, যে সমবেগ বলছে মানে এক্স অক্ষের সমান্তরাল, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশনই নাই, যা আছে তাই এক্স অক্ষের সমান্তরাল দাগাই দিলাম, শেষ। এমসিকিউতে আসছে এক্স অক্ষের সমান্তরাল দাগাই দিব, তাই যদি মাইনাস হয় তাহলে কি হবে এটাও দেখাবো। সুন্দর কোশ্চেন করছো। সো আসো, এখন এস ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে আমরা সমবেগের জন্য আমাদের আর একটা ধরো, আমরা আর একটা কন্ডিশন একটু দেখি, ঠিক আছে? আমি গ্রাফগুলো একটু টাইম নিয়ে বুঝাবো, কারণ গ্রাফে তোমাদের অনেকের সমস্যা। তো যারা ভাবছে আছে ক্লাসটা শুধু এসকিউ হবে, তারা কিন্তু অনেক বেশি কিছু মিস করে ফেললো, তাই না? তোমার যে বন্ধুরা ভাবতেছে অনেক কিছু মিস করে ফেলছে। তো এখানে হচ্ছে টি আর এস। ওকে ফাইন। দেখো সমবেগের ক্ষেত্রে টি আর এস এর সম্পর্ক কোন সূত্রটাতে আছে ভাইয়া? কোন সূত্রটাতে আছে সমবেগের ক্ষেত্রে? এই যে এস ইকুয়ালস টু ভিটি। এইটা হচ্ছে আমরা জানি যে যখন একটা বস্তু সমবেগে চলে তখন ওই বস্তুর আমরা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অথবা সরণ বের করার সময় কি করি? বেগের সাথে সময় দিয়ে গুণ করি। তাহলে একটু খেয়াল করো, আমাদের টি যদি 0 হয় তাহলে এস 0 ধরে নিলাম। আচ্ছা, আমাদের টি যদি 2 সেকেন্ড হয় আর ভেলোসিটি, আমরা যেহেতু এস ভার্সেস টি গ্রাফ আঁকতেছি, বেগ সমবেগ, আমি ধরে নিলাম যে বেগ হচ্ছে আমার সবসময় 5 মিটার পার সেকেন্ড, সবসময় বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে টি যদি 2 সেকেন্ড হয় আর বেগ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এস ইকুয়ালস টু কত হবে? 2 × 5 মানে হচ্ছে 10। তাহলে টি যখন 2 সেকেন্ড তখন আমার সরণ হচ্ছে 10 মিটার। টি যখন 4 সেকেন্ড তখন আমার সরণ হচ্ছে 20 মিটার। টি যখন 6 সেকেন্ড তখন আমার সরণ হচ্ছে কত? 30 মিটার। তাহলে দেখো 0, 10, 20, 30 সরণ কিন্তু বাড়তেছে, সরণ হচ্ছে কি হচ্ছে? বাড়তেছে। সো আমি তো এক্স অ্যাক্সিস বরাবর সময় নিছি, ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ নিছি, তো আমার সরণ হচ্ছে যদি এটা 0 হয়, এটা 10 হয়, এটা 20 হয় আর এটা 30 হয়, তাহলে সরণও বাড়তেছে, সময় তো এদিকে 0, 2, 4, 6 এইভাবে করে বাড়তেছে। পয়েন্টগুলো কিরকম হবে? এইখানে একটা পয়েন্ট হবে, এইখানে একটা পয়েন্ট হবে, এইখানে একটা পয়েন্ট হবে। তো আমি যদি এখন এই পয়েন্টগুলোকে যোগ করে দেই, তাহলে এইরকম মূল বিন্দুগামী একটা সরল রেখা টাইপের সমীকরণ হচ্ছে, মানে গ্রাফ হচ্ছে আমরা পাচ্ছি সরণ সময় গ্রাফ, যখন হচ্ছে আমরা সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে হিসাব করতেছি। কাদের ক্ষেত্রে হিসাব করতেছি? সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে হিসাব করতেছি, ঠিক আছে? তোমার যেসব ফ্রেন্ডদের বুঝছো গ্রাফে সমস্যা আছে, ওদের একটু ক্লাসে জোর করে নিয়ে আসো, বলো যে ক্লাসটা করে যাও, তাহলে গ্রাফে আর জীবনও ভুল করবা না। আর যদি এই ক্লাসও না করো, তাহলে আর তুমি এসএসসির আগে গ্রাফ শিখতে পারবা না কোনোভাবেই, ঠিক আছে? সো ওদেরকে একটু নিয়ে আসো।
তো এখন দেখো এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সরণ সময় গ্রাফে আমাদের সমবেগের ক্ষেত্রে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। তাহলে আমরা বলছিলাম ভাইয়া আর একটা গ্রাফ হবে, আমাদের দুইটা গ্রাফ গেল। আমরা হচ্ছে সরণ সময়টা আঁকলাম, বেগ সময়টা আঁকলাম সমবেগের ক্ষেত্রে। আর একটা কি ত্বরণ সময়। তো ত্বরণ সময় গ্রাফটা কিরকম হবে তাহলে? ত্বরণ সময় গ্রাফটা এঁকে ফেলো তো। আচ্ছা বলো বলো বলো, এটা তোমরা জানো, এটা তোমরা জানো ত্বরণ সময় গ্রাফটা কেমন হবে? এই দিক বরাবর হচ্ছে আমাদের টি থাকবে, এই দিক বরাবর হচ্ছে আমাদের এ থাকবে। আমি আগেই বলছিলাম যে আমাকে সবসময় এক্স এক্সিস বরাবর আমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিতে হবে। তো আমি এক্স এক্সিস বরাবর হচ্ছে সবসময় টাইম নিব, আর ওয়াই এক্সিস বরাবর এ ভি তারপর এস যা থাকবে সেটা নিব। আচ্ছা আমাকে একটু বলো তো যে সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত? সবাই বলো, সুন্দর কোশ্চেন এটা। সমবেগে চলমান বস্তুর ত্বরণ কত? সবাই বলো, বাচ্চা কাচ্চারা সবাই বলো যে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত? ঠিক আছে, দুইটা ক্লাস একসাথে করতেছি, দুইটা ক্লাস করা লাগবে না, যে কোনো একটা লাইভ করো, একটা হচ্ছে রেকর্ডেড করবা, সমস্যা নেই। ঠিক আছে, আমাকে একটু বলো, প্রশ্নটার উত্তর বলো। এই যে আবু হুরায়রা রাহাত বলছে 0, আফিয়া তাবাসসুম বলছে 0, মার্জিয়া আলী দিবা বলছে 0, অনেকেই বলতেছে 0 0 0 0 0, সবাই বলতেছে 0। রাইট, সেরা, জোস। তো সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে একটা যে কোনো গতিশীল বস্তুর ত্বরণ হচ্ছে 0। এখন আমরা এখানে কোন ফর্মুলাটা এখন আনবো? আমরা এখানে কোন ফর্মুলাটা আনবো? আমাদের বেগ কনস্ট্যান্ট জিনিস, আমাদের বেগ হচ্ছে কনস্ট্যান্ট জিনিস। সো বেগ কনস্ট্যান্ট মানে ত্বরণ 0ই থাকবে, মানে এই ওয়াই এক্সিস বরাবর কিছু হবেই না, এই ওয়াই এক্সিস বরাবর কিছু হবেই না। আমাদের বেগ নাই রে ভাই, আমাদের বেগ নাই মানে ত্বরণও নাই। সো বেগ নাই যেহেতু ত্বরণও নাই, সো আমাদের এই সময় যা থাকবে তাই। সময় যদি 0 থেকে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ড যা থাকবে এই বরাবরই হবে। সো আমাদের গ্রাফটা মূলত দেখতে এইরকম হবে, আমাদের গ্রাফটা দেখতে মূলত এইরকম হবে, এইরকম, মানে একদম এক্স অক্ষের উপরও, এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে যে বিন্দুগুলো থাকবে ওই বিন্দুগুলোর যোগফল হবে। তো এক্স অক্ষের উপরেই থাকবে। এর একটু স্পেশাল গ্রাফ, তো যারা হচ্ছে এটা জানতা না এটা একটু জেনে নিও। ঠিক আছে, যে আমাদের সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আমাদের ত্বরণ ভার্সেস সময় গ্রাফটা দেখতে এইরকম হবে। সময় ভার্সেস ত্বরণ গ্রাফটা দেখতে হচ্ছে কিরকম হবে? এইরকম হবে। তো এটা গেল হচ্ছে সমবেগ। কি বেগ? সমবেগ। সমবেগের ক্ষেত্রে আমরা তিনটা গ্রাফ দেখছি, বেগ সময়, সরণ সময় আর হচ্ছে ত্বরণ সময়। এখন বেগ তো অসমও হইতে পারে, বেগ অসম হইতে পারে, মানে বেগ বাড়তেও পারে আবার বেগ হচ্ছে কমতেও পারে, বেগ বাড়তেও পারে কমতেও পারে, অসম বেগ হইতে পারে। কিরকম হইতে পারে? অসম বেগ, অসম বেগ। অসম বেগের ক্ষেত্রে গ্রাফগুলো দেখতে কিরকম হবে বলো? অসম বেগের ক্ষেত্রে গ্রাফগুলো দেখতে কি রকম হবে? এই যে সমবেগের ক্ষেত্রে যেটা এক্স অক্ষের সমান্তরাল ছিল, এটা তো আর অসম বেগের ক্ষেত্রে এক্স অক্ষ সমান্তরাল থাকবে না, কারণ বেগ তো পরিবর্তিত হবে, বেগ তো কি হবে? চেঞ্জ হবে। বেগ চেঞ্জ হবে না? অবশ্যই বেগ চেঞ্জ হবে। এবং বেগ যেহেতু চেঞ্জ হচ্ছে তাহলে ত্বরণও থাকবে, তাহলে এই গ্রাফটাও কিন্তু এরকম হবে না, এই দুইটা গ্রাফেরই পরিবর্তন হবে। সো আমরা এখন অসম বেগের ক্ষেত্রে অথবা ত্বরণের ক্ষেত্রে কিরকম গ্রাফগুলো পাবো সেইটা হচ্ছে একটু দেখে আসি। চলো, এতটুকু সবাই লিখছো? বুঝতে পারছো? এই যে তিনটা গ্রাফ দেখাইছি, বুঝতে পারছো? আমাকে একটু কমেন্টে বলো, আমাকে একটু কমেন্টে বলো বুঝছো? ভাইয়া দূরত্ব, দ্রুতি, বিভিন্ন প্রকার গতি এগুলোতে প্যাচ লাগাই ফেলি। আচ্ছা ওইটা ক্লিয়ার করতেছি, আগে বলো এটা বুঝতে পারছো? এই যে তিনটা গ্রাফ দেখাইছি, এই তিনটা গ্রাফ বুঝছো? আচ্ছা, ইয়েস 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 ইয়েস, জোস। তো চলো আর একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এখন আমরা দেখব কি জানো? এখন আমরা দেখব সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে। সমত্বরণ, সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে আমরা হচ্ছে তিনটা গ্রাফ দেখব একইভাবে, সরণ সময় গ্রাফ, বেগ সময় গ্রাফ এবং ত্বরণ সময় গ্রাফ। চলো দেখি সরণ সময় গ্রাফটা কিরকম হবে। ওটা এঁকে ফেলি, ঠিক আছে? তিনটা আগে একসাথে এঁকে ফেলি, তাহলে হচ্ছে আমাদের একটু কষ্ট কম হবে, আমাদের না হলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কি বলো? ওকে, এই একটা, এইটাকে হচ্ছে একটু সুন্দর মতো কপি করে নিয়ে আসি, আর একটা পরে এইটাকে হচ্ছে আবার একটু কপি করে নিয়ে যাই, এই একটা, ঠিক আছে?
3টা। আরো কিছু দেখাবো এখানে, সেগুলো একটু এঁকে রাখি। এই তো ওকে, দেন হচ্ছে আবার একটু কপি পেস্ট হবে, এটাকে কপি করি, এই একটা, তারপরে হচ্ছে এইটাকে আবার কপি করি, এই একটা, এটাকে আবার কপি করি, হইল না কেন? আচ্ছা, এটাকে আবার কপি করো, আর একটা, ঠিক আছে। আমার একটু কপি করতে পারতেছি, প্রযুক্তির সুবিধা, তোমাদের কপি করার সুযোগ নাই, তোমাদেরকে হচ্ছে মানে কি বলে, একে একে করতে হবে, খুবই দুঃখের বিষয়, কিছু করার নেই আসলে। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা সমত্বরণে চলমান বস্তুর জন্য দেখব, আবার হচ্ছে সমমন্দনে চলমান বস্তুর ক্ষেত্রে দেখবো, মানে যা যা গ্রাফ আসতে পারে, ঠিক আছে, সমমন্দনে চলমান বস্তুর ক্ষেত্রে দেখবো। এই দুই ধরনের বস্তুর ক্ষেত্রে হচ্ছে আমরা গ্রাফ দেখব, সমত্বরণে এবং সমমন্দনে। আর এইখানে যদি তুমি এগুলো একটু খেয়াল করে দেখো, বুঝছো, তাহলে তোমার পরন্ত বস্তুর যে গ্রাফগুলো আছে না, পরন্ত বস্তুর যে গ্রাফ, ওটা কিন্তু সমত্বরণে গ্রাফ যখন হচ্ছে পরে, আর নিক্ষিপ্ত বস্তুর যে গ্রাফ ওইটা হচ্ছে কি সমমন্দনে, কারণ অভিকর্ষ ত্বরণ উল্টা দিকে থাকে, সো মাইনাস জি, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ দিকে থাকে, তাহলে প্লাস জি, ঠিক আছে। ভাই আমরা কিভাবে কপি করবো? ওই যে বললাম তোমার হচ্ছে অনেকগুলো আঁকবা আর কি, 6টা টোটাল আঁকতে হবে, কিছু করার নেই আসলে, আমি খুবই সরি, আমি তোমাদের এই ব্যাপারে কোনো হেল্প করতে পারতেছি না। সো সমত্বরণে চলমান বস্তু, আমি ধরে বললাম যে এ ইকুয়ালস হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই ত্বরণে প্রত্যেকটা বস্তু হচ্ছে চলতেছে। সমত্বরণে বলতে এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে প্রত্যেকটা বস্তু চলতেছে। এখন আমি সবগুলা গ্রাফের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর কি নিব, টি নিব। সো আমি প্রথমে হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ আঁকবো, তারপরে হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ আঁকবো, তারপরে হচ্ছে আমি এ ভার্সেস টি গ্রাফ আঁকবো, আবার এখানেও সেম ভাবে আমি হচ্ছে এস ভার্সেস টি গ্রাফ আঁকবো, এখানে হচ্ছে আমি ভি ভার্সেস টি গ্রাফ আঁকবো, এবং এখানে হচ্ছে আমি এ ভার্সেস টি গ্রাফ আঁকবো। ফাইন, আঁকলাম। সো সমবেগে চলমান বস্তুর গ্রাফটা একটু দেখে আসো তো। সমবেগে চলমান বস্তু যখন ছিল তখন তার বেগ ভার্সেস সময়ের যে গ্রাফটা ছিল সেটা ছিল হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক একইভাবে সমত্বরণে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে যদি হচ্ছে আমরা গ্রাফ আঁকতে চাই, তাহলে আমাদের যেহেতু ত্বরণটা সমান থাকবে, সমত্বরণ মানে হচ্ছে কি ত্বরণটা সমান, সো যেহেতু ত্বরণটা সমান থাকবে তাহলে কি হবে, তাহলে হচ্ছে গ্রাফটা হবে আমাদের এক্স অক্ষের সমান্তরাল। কিরকম হবে? এক্স অক্ষের সমান্তরাল, কারণ ত্বরণের কোনো চেঞ্জ হচ্ছে না। আমি যে আগেরটা যেমন দেখাইছিলাম না একদম একে, যে তোমাকে উদাহরণ দিয়ে যে কেন চেঞ্জ হচ্ছে না, কারণ দেখো বেগের মান সবসময় কনস্ট্যান্টলি 2 ছিল, সো ওয়াই এক্সিস বরাবর 2 বাদে আর কিছুই পাচ্ছ না, এক্স এক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে জন্য সামনের দিকে আগাচ্ছি। ঠিক একইভাবে এইখানে ত্বরণটা সবসময় 2ই থাকবে, ত্বরণের মানটা চেঞ্জ হবে না। সো ত্বরণ যদি সবসময় 2 থাকে, আমার শুধু এক্স সময়টা বাড়তেছে, সময় ধরো 0 ছিল শুরুতে, তারপর 2 সেকেন্ড হচ্ছে, তারপর 4 সেকেন্ড, তারপর 6 সেকেন্ড, তারপর 10 সেকেন্ড, সময় বাড়ছে, বাট ত্বরণ সব ক্ষেত্রেই হচ্ছে 2 ছিল। তো ত্বরণটা সমান, সমত্বরণ, সমত্বরণের ক্ষেত্রে আমাদের গ্রাফ হবে এক্স অক্ষের সমান্তরাল। কোন গ্রাফ? ত্বরণ ভার্সেস সময় গ্রাফ। বুঝা গেছে বিষয়টা? সমত্বরণের ক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে ত্বরণ ভার্সেস সময় গ্রাফের জন্য। আচ্ছা, এরপরে আসো সমত্বরণের জন্য যদি আমি বেগ ভার্সেস ত্বরণ গ্রাফ আঁকতে চাই, এই যে বেগ ভার্সেস ত্বরণ, তাহলে আমাদের এখান থেকে সূত্র কোনটা হবে? ত্বরণের সাথে বেগের সম্পর্ক আছে কোন সূত্রে? এই যে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেখানে আমাদের আদিবেগটা কনস্ট্যান্ট থাকে, নর্মালি আদিবেগটা থাকেই, এবং হচ্ছে আমাদের এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। সো কত সেকেন্ড পরে, ধরো বললো 10 সেকেন্ড পরে বেগ কত, 20 সেকেন্ড পরে বেগ কত, এই টাইপের কোশ্চেনগুলোর জন্য আমরা হচ্ছে এই যে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে হচ্ছে ইউজ করতে পারি যদি ত্বরণ জানা থাকে। তো আমাদের কাছে তো ত্বরণ এ জানা আছে, তাহলে কোনো একটা বস্তুর বেগ v ইকুয়ালস টু হচ্ছে কি ইউ প্লাস এটি। এখন বস্তু যদি শুরুতে স্থির থাকে তো ইউ হচ্ছে 0, তাহলে আমাদের v ইকুয়ালস টু হচ্ছে এটি। এখন যেহেতু বলছে যে আমাদের এ হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে v প্রপোর্শনাল টি লেখা যায় বা v সমানুপাতিক টি লেখা যায়, এটা তো জানো তোমরা, তাই না? যদি হচ্ছে কোনো কিছু কনস্ট্যান্ট থাকে, ওই কনস্ট্যান্ট জিনিসটাকে উঠায়ে আমরা হচ্ছে সমানুপাতিক চিহ্ন দিয়ে সমানুপাতিক লিখে ফেলতে পারি। তাহলে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনটা হবে হচ্ছে সমানুপাতিক হারে বাড়তে থাকবে। কার ক্ষেত্রে? সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে। তাহলে ধরো হচ্ছে কিরকম হবে আমরা একটু দেখি, আমরা একটা আঁকি,
আমরা অনেক সময় নষ্ট করতেছি গ্রাফে, বাট কেন করতেছি এইটা পরীক্ষা দিতে গেলে আমার কথা মনে পড়বে যে আচ্ছা ভাইয়া তাহলে এই জিনিসগুলো পড়াইছিল, এই জন্য এখন আমি পারতেছি, না হলে কিন্তু পারতাম না। ঠিক আছে, সো এখন ধরো আমি বললাম যে এটা হচ্ছে টি আর এটার জন্য হচ্ছে ভি পাবো এইটা। সো আমরা কোন ফর্মুলা দিয়ে ইউজ করে বের করবো? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সো আমরা যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ চিন্তা করি, তাহলে যখন আমাদের সময় 0 তখন আমাদের বেগও 0। যখন আমাদের সময় 2 সেকেন্ড, যেহেতু আমাদের আদিবেগ 0 ধরেই নিছি আমরা, তাহলে ভি ইকুয়ালস টু এটি এতটুকু হিসাব করতে হবে। তাহলে 2 ইন্টু 2 মানে 4। তারপরে হচ্ছে সময় যখন 4 সেকেন্ড তখন আমাদের বেগ হচ্ছে 8 সেকেন্ড। সময় যখন হচ্ছে আমাদের কত, আচ্ছা 2 ইন্টু 4, হ্যাঁ 8। সময় যখন হচ্ছে 6 সেকেন্ড তখন হচ্ছে 2 ইন্টু 6 মানে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের বেগটা এইভাবে করে বাড়তেছে। ঠিক আছে, এটা কিন্তু এই গ্রাফের জন্য। আচ্ছা এটা আমি কপি করে এখানে নিয়ে আসি, না হলে তোমরা আবার হচ্ছে একটু কনফিউজড হয়ে যাবে যে ভাইয়া এইটা এখানে আঁকছেন কেন। এইটা হচ্ছে এই গ্রাফের জন্য। ঠিক আছে, এখানে আমাদের এটা লাগবে না, ডিলিট করে দিলাম। ওকে, সো এখন আমরা যদি এই গ্রাফটা এখানে আঁকতে চাই, তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে? এই গ্রাফটা আঁকতে চাইলে গ্রাফটা কিরকম হবে? অবশ্যই মূল বিন্দুগামী সরল রেখা হবে। আমাদের টিও বাড়তেছে, আমাদের ভিও বাড়তেছে। সো সমত্বরণের ক্ষেত্রে আমাদের বেগ বনাম সময় গ্রাফটা হবে হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা, মানে যেটা আগেরটাতে হয়েছিল সরণ বনাম সময় গ্রাফের ক্ষেত্রে, সরণ বনাম সময় গ্রাফের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এরপর লাস্ট আমাদের কোনটা থাকে? এস ভার্সেস টি গ্রাফ। সো এস ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব? অবশ্যই এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা ইউজ করব, কারণ আমাদের এখানে ত্বরণ আছে, আমরা ত্বরণ নিয়ে হিসাব করতেছি। কি নিয়ে হিসাব করতেছি? ত্বরণ নিয়ে হিসাব করতেছি। সো আমাদেরকে অবশ্যই এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাটা ইউজ করতে হবে। সো ওইটার জন্য কি হবে দেখো, এই ইউটি যদি ইউ 0 হয় তাহলে এতটুকু তো 0 হয়ে যাবে, এতটুকু তো 0 হয়ে যাবে। আর কি থাকবে তাহলে? আমাদের এই এসটা থাকবে মূলত হচ্ছে এস ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। তো সেখানে এও যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে আমাদের এস এর সাথে টি এর সম্পর্কটা হবে হচ্ছে বর্গের সমানুপাতিক, মানে অনেক বর্গ করে করে বাড়বে। যদি হচ্ছে আমাদের টি হয় 0 তখন এস 0, বাট টি যদি 2 হয় তখন এস হয়ে যাবে 4, 4 হইলে 16, 6 হইলে 36, মানে বর্গ করে করে বাড়বে। তখন গ্রাফটা অনেকটা এরকম হবে দেখতে, গ্রাফটা অনেকটা দেখতে হবে হচ্ছে এইরকম, আমাদের এরকম এরকম এইভাবে করে হচ্ছে জিনিসটা বাড়বে, একদম সুন্দর মতো বাড়তে থাকবে। তো আমি যদি গ্রাফটাকে যোগ করে দেই তাহলে গ্রাফটা দেখতে এইরকম হয়ে যাবে, এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাবোলা অথবা পরাবৃত্তাকার হবে দেখতে, গ্রাফটা এইরকম হবে। ঠিক আছে, এটা হচ্ছে সরণ ভার্সেস সময় গ্রাফ। কখন? সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে। কোন বস্তুর ক্ষেত্রে? সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে আমাদের সরণ ভার্সেস সময় গ্রাফ। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? এখন আসো, তাইলে ভাইয়া তোমরা বলো তো যে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন গ্রাফটা ইউজ করতে পারি? আমি যদি এটাকে এ নাম্বার গ্রাফ বলি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তো পরন্ত বস্তুর 3টা সূত্র আছে না? ওই 3টা সূত্রের জন্যই কিন্তু আমরা অলরেডি 2টা গ্রাফ এঁকে ফেলছি, জানো? এটা হচ্ছে পরন্ত বস্তুর 3য় সূত্রের গ্রাফ। আমরা যদি পরন্ত বস্তুর কথা চিন্তা করি, পরন্ত বস্তু, তাহলে এই পরন্ত বস্তুর 3য় সূত্রের গ্রাফ হচ্ছে এইটা। 3য় সূত্র এইচ সমানুপাতিক টি স্কয়ার, এই সূত্রের জন্য এই গ্রাফ। ঠিক আছে, আচ্ছা ভাইয়া বেগটা বুঝাই দেন। ভাইয়া কথা আরেকটু আসতে, আমি কি জোরে বলতেছি কথা? আচ্ছা, সো ভি ভার্সেস টি, এইটা যে গ্রাফটা আছে, এই গ্রাফের জন্য আমরা কি করতেছিলাম? আমরা হচ্ছে সমত্বরণে হিসাব করছি। কোন ত্বরণে হিসাব করছি? সমত্বরণে। তো সমত্বরণে যেহেতু হিসাব করা হয়েছে, সমত্বরণে একটা বস্তুর ক্ষেত্রে কি হয়? আমাদের বেগ হচ্ছে বাড়তে থাকে। কিরকম ভাবে? এই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি যে ফর্মুলা ছিল, এই ফর্মুলার সাহায্যে হচ্ছে বাড়ে, সমানুপাতিক হারে বাড়ে, সময়ের সাথে সমানুপাতিক হারে বাড়ে। তো আমরা একটা ছবি আঁকছি, এখানে ছবি আঁকছি মানে একটা আঁকছি, কি বলে এটাকে, ছক আঁকছি যে আসলে কিরকম ভাবে বাড়বে। ভি টি যখন 0 তখন ভি 0। সো ধরো এটা 0,
এটাও 0। আচ্ছা টি যখন 2 তখন ভি 4, সো ধরো টি হচ্ছে এখানে 2, ভি হচ্ছে এখানে 4, সো পয়েন্ট হবে হচ্ছে এই পয়েন্টটা। এরকম ভাবে হচ্ছে পয়েন্টগুলো উপরের দিকে আস্তে 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 উঠতেছে, তো আমরা হচ্ছে যোগ করে দিছি, তাহলে পাইছি হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এইটা তোমরা আরেকভাবে চিন্তা করতে পারো, বুঝছো? এইটা হচ্ছে আরেকভাবে চিন্তা করতে পারো, যেহেতু আদিবেগ শূন্য ছিল, যেহেতু কি ছিল, যেহেতু হচ্ছে আদিবেগ শূন্য ছিল, যেহেতু আদিবেগ শূন্য ছিল, এই জন্য হচ্ছে আমরা পাইছিলাম কি v ইকুয়ালস টু এটি। সো এই v কে তুমি যদি হচ্ছে y চিন্তা করো, আর a কে যদি হচ্ছে m চিন্তা করো, আর t কে যদি হচ্ছে x চিন্তা করো, তাহলে দেখবা এটা একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাচ্ছ। তুমি যদি স্থানাঙ্ক জ্যামিতি পড়ে থাকো তাহলে দেখবা যে এই সমীকরণটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণকে প্রকাশ করে, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়ালস টু mx। এখন মজার ব্যাপার দেখো, মজার ব্যাপার হচ্ছে কি জানো, আমরা এই বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে ত্বরণ পাই, বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে হচ্ছে কি পাই, ত্বরণ পাই। বেগ সময় লেখচিত্রের ঢাল থেকে আমরা হচ্ছে কি পাই, ত্বরণ পাই। সরণ সময় লেখচিত্রের ঢাল থেকে আমরা পাই হচ্ছে বেগ, সরণ সময় লেখচিত্রের ঢাল থেকে আমরা পাই হচ্ছে বেগ। ত্বরণ সময় লেখচিত্রের ঢাল থেকে আমরা পাই জার্ক নামে একটা জিনিস, যেটা তোমাদের আপাতত নাই, সো এটা আপাতত তোমাদের লাগবে না, এটা তোমাদের না, তোমাদের বড় ভাইয়া আপুদেরও নাই। এটাকে বলা হচ্ছে জার্ক, মানে হচ্ছে ঝাঁকির পরিমাণ কিরকম হবে আর কি, ওটা নাই তোমাদের, ঠিক আছে? সেটা আপাতত না যাই। সো ঢাল আমরা হচ্ছে বেগ বনাম সময় গ্রাফের ঢাল থেকে ত্বরণ পাবো, আমরা হচ্ছে সরণ বনাম সময় গ্রাফের ঢাল থেকে বেগ পাবো, আমরা হচ্ছে ত্বরণ বনাম সময় গ্রাফ থেকে জার্ক পাবো, বাট এটা আমাদের লাগবে না, ঠিক আছে? টি-তম সেকেন্ড আসতেছি আসতেছি বাবা, ও সময় তো অনেকখানি কাটাই ফেলছি। এখন আসো সরণ ভার্সেস সময় গ্রাফ মন্দনে, যখন সমমন্দনের বস্তুটা চলবে জাস্ট কি হবে জানো, উল্টা হবে, উল্টা। এইটা ছিল এইরকম, এইটা হবে হচ্ছে এইরকম, তারপরে হচ্ছে এইটা উপরের দিকে উঠতে ছিল, এখানে হচ্ছে এটা নামতে থাকবে। আচ্ছা আর একটা কি ছিল, এইটা এক্স অক্ষের সমান্তরালে ছিল, আচ্ছা উল্টা আঁকছি, উল্টাটা আঁকছি, এটা এটার জন্য না, এটা হচ্ছে এ ভার্সেস টি, ভি ভার্সেস টিটা হবে হচ্ছে এরকম, ভি ভার্সেস টিটা সমমন্দনের ক্ষেত্রে হবে হচ্ছে কিরকম, এরকম, ঠিক আছে? এরকম। আর এইটা হচ্ছে কি এ ভার্সেস টি, এ ভার্সেস টি। তো আমাদের এ ভার্সেস টি সমমন্দন হোক সমতরণ হোক যেটাই হোক আলটিমেটলি এটাই থাকবে, কিন্তু এখানে হচ্ছে নিচে হবে, ঠিক আছে? এই গ্রাফটা হবে হচ্ছে নিচে, কারণ ত্বরণের ভ্যালুটা নেগেটিভ থাকবে, তো ত্বরণের ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে এই জিনিসটা নিচে চলে আসে আসলে, সো এই জিনিসটা নিচে চলে আসে। এইটা আমাদের আর লাগতেছে না আপাতত, সো আমরা হচ্ছে একটা কাজ করি, এটা একটু মুছে দিই। এটা কি মুছা যাবে এতটুকু? পুরোটাই মুছে হচ্ছে। আচ্ছা আমি একটা কাজ করি, এটা বড় নিচের দিকে বাড়াই দিই, এই যে, এই যে, এটা আমরা কেন নিচের দিকে বাড়াইলাম, কারণ আমরা জানি যে ওয়াই অক্ষের নিচের দিকে হচ্ছে আমরা নেগেটিভ ভ্যালুগুলো পাই। সো আমাদের ত্বরণ যেহেতু মন্দন যেহেতু ঋণাত্মক ত্বরণ বোঝায়, সো আমাদের তখন কিন্তু গ্রাফটা হবে হচ্ছে এই যে এই বরাবর, ঠিক আছে? এই বরাবর এরকম হবে, বুঝছো? সো এই হচ্ছে মোটামুটি তোমাদের যা যা গ্রাফ আসতে পারে এসএসসি পরীক্ষায়, যেই যেই গ্রাফ থেকে সিকিউ আসতে পারে, যেই যেই গ্রাফ থেকে এমসিকিউ আসতে পারে, সেই জিনিসগুলো হচ্ছে এইগুলা, বুঝছো? একদম পুরা যতগুলা গ্রাফ আসতে পারে। আমি এখানে একটা গ্রাফ হচ্ছে লিখছিলাম এসকিউর জন্য, আমি তোমাদেরকে 1 2 3 4 5 6 7 8 9 9টা গ্রাফ দেখাই দিছি। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবা যে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা হচ্ছে তৃতীয় সূত্রের জন্য এই গ্রাফটা ব্যবহার করি এবং দ্বিতীয় সূত্রের জন্য এই গ্রাফটা ব্যবহার করি, এবং আমাদের ঢালগুলা থেকে আমরা হচ্ছে পরবর্তীত রাশি পাই। সো কোন কোন রাশির ঢাল, কোন কোন গ্রাফের ঢাল থেকে কি কি পাই এটাও কিন্তু লিখে দিছি, যে সরণ সময় গ্রাফের ঢাল থেকে আমরা পাবো হচ্ছে বেগ, সরণ সময় গ্রাফের ঢাল থেকে আমরা পাবো হচ্ছে বেগ, আর বেগ সময় গ্রাফ এইটার ঢাল থেকে আমরা পাবো হচ্ছে ত্বরণ। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো সবাই, ঠিক আছে? ওকে, তো চলো আমাদের এখন প্রশ্নে চলে যাই, যে বেগ সময় লেখে সুষম বেগের লেখ কিরকম হবে এটা এঁকে দেখাও। তো এখন তোমরা সবাই এইটা আঁকতে পারবা, বেগ সময় লেখ মানে হচ্ছে এই দিক বরাবর থাকবে আমাদের বেগ, এই দিক বরাবর থাকবে হচ্ছে আমাদের সময়। সো আমাদের বেগ ভার্সেস সময় গ্রাফে সুষম বেগ বলছে, তার মানে বেগের কোনো পরিবর্তনই হবে না, সেটা হবে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল একটা গ্রাফ এরকম, তাই না? এটা হবে হচ্ছে কি এক্স অক্ষের সমান্তরাল একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ হবে, শেষ, বুঝছো? পরেরটাতে কি বলছে দেখি,
সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময়ের লেখচিত্র। তো সুষম ত্বরণ কোনটা ছিল? এই যে সমত্বরণ বা সুষম ত্বরণ, বেগ বনাম সময়ের লেখচিত্র হচ্ছে এইটা। সো এখানে বলছে কিভাবে ত্বরণ পাওয়া যাবে, ঢাল থেকে। কি থেকে ত্বরণ পাওয়া যাবে? ঢাল থেকে। সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময়ের লেখচিত্রের ঢাল থেকে আমরা হচ্ছে ত্বরণ পাবো। এইটা আমি বলে দিচ্ছি গ্রাফ পড়ানোর সময়, যে বেগ বনাম সময়ের লেখচিত্রের ঢাল থেকে আমরা হচ্ছে কি পাবো? ত্বরণ পাবো। বেগ বনাম সময়ের লেখচিত্রের ঢাল থেকে কি পাবো? ত্বরণ পাবো। বুঝা গেছে? তো এরকম হচ্ছে শর্ট কোশ্চেন আসবে। আগের স্লাইড কোনটা? এইটা, বুঝছো? ওকে, অনেকে ইংলিশ ক্লাসের কথাবার্তা এখানে বলতেছো কেন? একজন বলছে ইংরেজি ক্লাস বাদ দিয়ে এই ক্লাস করতেছি। ঠিক আছে, করো, কোনো সমস্যা নেই। তোমার যেইটা ভাল লাগে সেইটাই করো, ক্লাস করো, পড়াশোনার মধ্যে থাকো তাও। আচ্ছা, সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ সময়ের লেখচিত্র থেকে কিভাবে সরণ পাবে, এই কোশ্চেনটা একটু খেয়াল করো তো। আমাকে এইটা একটু কেউ বলো তো কমেন্টে, দেখি কেউ বলতে পারো কিনা। আমাকে এইটা একটু কেউ কমেন্টে বলো তো, যে সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ সময়ের লেখচিত্র থেকে কিভাবে সরণ পাওয়া যাবে। বলো 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 বলো। সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র থেকে আমরা হচ্ছে কিভাবে সরণ পাইতে পারি, প্রশ্নটা একটু বুঝে তারপরে বইলো। এই যে আজাইরা কমেন্ট করতেছো, ক্লাসে যেহেতু আসো, সো এটা ক্লাসের টাইমটা কাজে লাগাও, বুঝছো? আমাকে একটু বলো যে সুষম ত্বরণের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র থেকে কিভাবে ত্বরণ পাওয়া যাবে। সরণ পাওয়া যাবে, সরি, সরণ। বলতে পারবা না কেউ? একজন মানুষও পাইলাম না যে হচ্ছে এটা উত্তর জানে, লজ্জার বিষয়। আচ্ছা, সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা ঢাল বের করে হচ্ছে কি পাইতাম? আমরা ঢাল বের করে হচ্ছে বেগ থেকে ত্বরণে যাইতাম, মানে বেগ ভার্সেস সময় গ্রাফ থেকে ত্বরণ পাওয়া যেত। এখানে বলছে বেগ সময় লেখচিত্র থেকে সরণ কিভাবে পাওয়া যাবে। তো আমরা যে কোনো গ্রাফের ফর্মুলার দিকে তাকাবো, বেগ ভার্সেস সময়, তার মানে বেগ, সময় এবং সরণ এদের সম্পর্ক আছে কোন ফর্মুলাতে? S ইকুয়ালস টু ভিটি। যদি সমবেগ চিন্তা করি, যেহেতু আচ্ছা ত্বরণ বলছে, ত্বরণ বললে তাহলে হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে কোন ফর্মুলা? S ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলার জন্য। এখন যেহেতু আমাকে সরণ পাইতে হবে, কি পাইতে হবে? সরণ পাইতে হবে, তাই আমাকে গ্রাফের ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? গ্রাফের ক্ষেত্রফল বের করতে হবে। সবাই আমাকে S ইকুয়ালস টু ভিটি সূত্রের কথা বলতেছে, আমি জিজ্ঞেস করছি গ্রাফ থেকে যদি আমি বের করতে চাই। বাবা, গ্রাফ থেকে বের করতে চাইলে আমাকে বের করতে হবে হচ্ছে ক্ষেত্রফল দিয়ে। কি দিয়ে? ক্ষেত্রফল, গ্রাফের ক্ষেত্রফল দিয়ে। গ্রাফের ক্ষেত্রফল দিয়ে কিরকম ভাবে? ভাইয়া কি বললেন কিরকম ভাবে করবো দেখান তো একটু। আচ্ছা দেখাচ্ছি। এইটা কিন্তু না, কারণ সমত্বরণ বলছে। ক্ষেত্রফল কিভাবে বের করব? আমরা হচ্ছে বেগ সময় লেখচিত্র কোনটা ছিল? এইটা হচ্ছে ছিল বেগ সময় লেখচিত্র সমত্বরণের ক্ষেত্রে। সো আমরা ক্ষেত্রফল বের করব। আমরা হচ্ছে সুন্দর মতো এইখান থেকে একটা হচ্ছে লম্ব টানবো। কি টানবো? আমরা হচ্ছে সুন্দর মতো একটা হচ্ছে এখান থেকে লম্ব টানবো। লম্ব টানলে আমাদের এই যে ওয়াই অক্ষ বরাবর কতটুকু অতিক্রান্ত দূরত্ব এইটা আমরা পেয়ে যাব, এক্স অক্ষ বরাবর কতটুকু অতিক্রান্ত দূরত্ব এইটা আমরা পেয়ে যাব। পরে হচ্ছে আমরা হাফ ইন্টু ওয়াই ইন্টু এক্স, এইটা দিয়ে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারবো। এই ক্ষেত্রফলটুকুই হচ্ছে আমার কি জানো? এই ক্ষেত্রফলটুকুই হচ্ছে আমার সরণ। কোন ক্ষেত্রে? সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ বনাম সময় গ্রাফ থেকে আমি ক্ষেত্রফল বের করার মাধ্যমে সরণ বের করে ফেলতে পারি। ক্ষেত্রফল বের করার মাধ্যমে আমাকে গ্রাফ থেকে বের করতে বলছে। সো গ্রাফ থেকে বের করতে বললে আমাকে অবশ্যই কি ক্ষেত্রফল বের করে হচ্ছে সরণ বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে অসম বেগের ক্ষেত্রে দূরত্ব বনাম সময়ের লেখচিত্রের প্রকৃতি দেখাও। অসম বেগের ক্ষেত্রে সো বেগ হচ্ছে অসমভাবে বাড়বে। ঠিক আছে? বেগ হচ্ছে কি হবে? অসমভাবে বাড়বে। সেক্ষেত্রে এটা গ্রাফটা হবে হচ্ছে এইরকম, এইরকম এস ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে? ওকে, তারপরের প্রশ্নটাতে যাই। মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো। একদম শুরুতে আমরা একটা প্রশ্ন করছিলাম যে সূর্যের চারদিকে পৃথিবীর গতিটা হচ্ছে আপেক্ষিক, কারণ কোনো গতি
পরম হইতে পারে না। পৃথিবী যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক একইভাবে আমাদের হচ্ছে সূর্য গ্যালাক্সিতে ঘুরতেছে, গতিশীল নক্ষত্রগুলোকে সাথে নিয়ে গ্যালাক্সিতে ঘুরতেছে। তো এখন দেখো, মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক, এই প্রশ্নটা কয়েকটা স্টার দিয়ে রাখো, ঠিক আছে? এইটা সৃজনশীলের খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইটা কেন? কারণ যে কোনো গতি বা স্থিতি নির্ভর করে হচ্ছে প্রসঙ্গ কাঠামোর উপরে, অথবা যে দেখতেছে তার উপরে। যে কোনো গতি অথবা স্থিতি নির্ভর করে প্রসঙ্গ কাঠামোর উপরে। কিসের উপরে? প্রসঙ্গ কাঠামোর উপরে। সো যদি আমাদের প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়, তাহলে আমাদের যেই বস্তুটাকে আপাতত স্থির মনে হচ্ছে সেটাকে গতিশীল মনে হবে, যেইটাকে গতিশীল মনে হচ্ছে সেটাকে স্থির মনে হবে। ঢাল কি? ঢাল হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। মানে দুইটা পয়েন্ট যদি এরকম থাকে, x1 y1 আর হচ্ছে x2 y2, তাহলে এই দুই বিন্দুর ঢাল হবে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। m ইকুয়ালস, ঢালকে m দিয়ে প্রকাশ করা হয়। এইটা ম্যাথের জিনিস। তো যারা এখনো ছোট আছো তারা মনে এখনো জানো না, আর একটু স্থানাঙ্ক জ্যামিতিটা পড়া হয়ে গেলে জানতে পারবা, ঠিক আছে? সো যে কোনো গতি অথবা স্থিতি নির্ভর করে প্রসঙ্গ কাঠামোর উপরে। সো যদি প্রসঙ্গ কাঠামো চেঞ্জ হয়, তাহলে বস্তুর গতিশীলতা অথবা স্থিতিশীলতা চেঞ্জ হইতে পারে। এই জন্য আমরা বলবো যে কোনো গতিই হচ্ছে পরম না, কোনো স্থিতি পরম না, যে কোনো গতি আপেক্ষিক, যে কোনো স্থিতি হচ্ছে আপেক্ষিক। মানে আপাত দৃষ্টিতে আমাদের হচ্ছে ওইটা মনে হয়। এই জন্য কোনো গতি হচ্ছে আমাদের পরম না, কোনো স্থিতি পরম না, সবগুলোই আপেক্ষিক, ঠিক আছে? ওকে, এই প্রশ্নটা একটু খেয়াল করো। এটা ভালো প্রশ্ন, এইটা হচ্ছে ভালো প্রশ্ন। সূর্যের চারদিকে পৃথিবীর গতি ঘূর্ণন গতি নয় কেন? ব্যাখ্যা করো। আচ্ছা, তোমরা ঘূর্ণন গতির সংজ্ঞাটা তো জানো, যে কোনো একটা বস্তু বা বস্তু কণা যদি নির্দিষ্ট কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরে। কোন পথে ঘুরে? বৃত্তাকার পথে ঘুরে। বৃত্তাকার পথে ঘুরতে হবে। ঘূর্ণন গতি হইতে হইলে তার গতিপথ হইতে হবে হচ্ছে বৃত্তাকার। ঘূর্ণন গতি হওয়ার শর্ত হচ্ছে, ঘূর্ণন গতি হইতে হইলে তার গতিপথ হইতে হবে হচ্ছে কি? বৃত্তাকার। তো এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে না, বৃত্তাকার পথেই তো ঘুরতেছে, তাহলে এটা ঘূর্ণন গতি না কেন? এটা ঘূর্ণন গতি না কেন? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, এটা তো সত্য, কিন্তু সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘোরার পথটা বৃত্তাকার না, ওই পথটা হচ্ছে উপবৃত্তাকার, এইরকম দেখতে, অনেকটা এইরকম, ঠিক আছে? সো এইখানে দেখা যাবে যে সূর্য আছে আর এই হচ্ছে আমাদের পৃথিবী, এইভাবে ঘুরতেছে। সো যেহেতু সূর্যকে কেন্দ্র করে পৃথিবী উপবৃত্তাকার পথে ঘুরে, তোমরা আগে ঘূর্ণন গতির সংজ্ঞাটা লিখবা, তারপরে লিখবা সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর গতিপথ বৃত্তাকার নয়, এটি উপবৃত্তাকার। কি রকম? উপবৃত্তাকার। এই প্রশ্নটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু তোমাদের এমসিকিউতেও আসতে পারে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর গতিপথটা বৃত্তাকার না, এটা হচ্ছে উপবৃত্তাকার। উপবৃত্তাকার পথে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে। সো এই জন্য এই গতিটা ঘূর্ণন গতি হবে না, এই গতিটা ঘূর্ণন গতি হবে না, বুঝছো? ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি, ব্যাখ্যা করো। সো পর্যাবৃত্ত গতি কি ছিল? পর্যাবৃত্ত গতি হচ্ছে যে কোনো একটা বস্তু কণা তার গতির, মানে তার যে গতির পথ বা তার যে গতির সময়, ওই গতির সময় কোনো একটা বস্তুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে। একই দিক থেকে কি করতেছে? অতিক্রম করতেছে। ধরো তুমি হচ্ছে একটা মাঠ, এখানে হচ্ছে একটা মাঠের কেন্দ্র বা কিছু আছে, এখানে একটা বস্তু, একটা নির্দিষ্ট মার্ক করে রাখছো, এবং তুমি হচ্ছে এই মাঠের এই বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে সাইকেল চালাচ্ছ, ঠিক আছে? তুমি হচ্ছে এই বৃত্তাকার পথে তুমি সুন্দর মতো কি করতেছো? সাইকেল নিয়ে ঘুরতেছো। সো তোমার যে গতিটা, এই গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি, একই সাথে আমরা ঘূর্ণন গতিও বলতে পারি। কি বলতে পারি? ঘূর্ণন গতিও বলতে পারি, পর্যাবৃত্ত গতিও বলতে পারি। কেন? কারণ হচ্ছে আমরা এই যে এ বিন্দুটাকে, ধরো এই যে এ বিন্দুটাকে আমরা নির্দিষ্ট একটা সময় পর পর অতিক্রম করতেছি না? আমি এখান থেকে ঘুরে আসবো, আবার এসে এটা অতিক্রম করবো, আবার আসবো, আবার এটা অতিক্রম করবো। সো আমরা একটা নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুটাকে অতিক্রম করতেছি এবং আমার গতিপথটা হচ্ছে বৃত্তাকার। তাহলে আমি অবশ্যই বলতে পারি যে ঘূর্ণন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। এটা বলা যায় তো,
বলা যায় না। পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা তোমরা জানো, পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা যদি জেনে থাকো তাহলে ঘূর্ণন গতি যে এক ধরনের বিশেষ পর্যাবৃত্ত গতি, কেন এটা তোমরা এখন আরামসে বলতে পারবা। কারণ হচ্ছে যে ঘূর্ণন গতির পথটা বৃত্তাকার হইতে হবে এবং হচ্ছে আমাদের যে কেন্দ্র থাকে এই কেন্দ্রটাকে সে নির্দিষ্ট একটা সময় পর অতিক্রম করতেছে। সো এই জন্য ঘূর্ণন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। সো নির্দিষ্ট একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর বৃত্তাকার পথে অতিক্রম করতেছে, নির্দিষ্ট বিন্দুকে গতিপথে নির্দিষ্ট সময় পর পর কোন পথে অতিক্রম করতেছে? বৃত্তাকার পথে। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে কি প্রশ্ন আছে দেখি। বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান সাইকেলের গতি পর্যাবৃত্ত গতি। এটা অলরেডি বলে দিছি উদাহরণ হিসেবে যে বৃত্তাকার পথে যখন একটা সাইকেল ঘুরতেছে বা সাইকেল নিয়ে তুমি যে ঘুরতেছো তোমার গতিটা অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে, কারণ হচ্ছে তুমি একে তো বৃত্তাকার পথে ঘুরতেছো এবং যে কোনো একটা নির্দিষ্ট, আচ্ছা তাহলে তো সূর্য ঘূর্ণন গতি হবে। সূর্য না বাবা, সূর্যের গতি নিয়ে কথাবার্তা হয় না, তুমি বলতেছো মনে হয় পৃথিবীর কথা। পৃথিবীর গতিটা ঘূর্ণন না, কারণ হচ্ছে এটা বৃত্তাকার পথে ঘুরে না। বৃত্ত তো দেখতে এইরকম, এটা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে। তো যেহেতু পুরাপুরি বৃত্তাকার পথে পৃথিবী ঘুরে না, সো এই জন্য সূর্যের মানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে ঘূর্ণনটা ওটা ঘূর্ণন গতি বলতে পারি না আমরা, বুঝছো? আচ্ছা এরপর এইটা তো আমি বললাম যে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান সাইকেলের গতি এটাও একটা পর্যাবৃত্ত গতি। কেন? কারণ হচ্ছে নির্দিষ্ট সময় পর পর আসতেছে। এই প্রশ্নটাকে তোমরা হচ্ছে যত রকম স্টার দেওয়া যায় সব রকম স্টার দিয়ে ফেলো, ঠিক আছে? এইটা কোনো না কোনো বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় এইদার এসকিউতে অথবা হচ্ছে আমাদের সিকিউ এর খ নাম্বারে আসবে। চাঁদ যে পৃথিবীর চারদিকে ঘুরে এইটাও হচ্ছে পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি না, ঠিক আছে? পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি, বুঝছো? জি ভাইয়া এগুলো পড়তে পড়তে শেষ, লাল সালাম। ঠিক আছে, ওকে। সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না কেন ব্যাখ্যা করো। সো পর্যাবৃত্ত গতির ডেফিনেশনটা কি? পর্যাবৃত্ত গতির ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা বস্তুকণা তার গতিপথের মানে যে কোনো একটা সময় একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার একই দিক থেকে অতিক্রম করবে, একই দিক থেকে, ঠিক আছে? তো ডিফারেন্সটা হচ্ছে এরকম যে পর্যাবৃত্ত গতিতে নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করা হয়। কোন দিক থেকে অতিক্রম করা হয়? নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করা হয়। যেমন পর্যাবৃত্ত গতি একটা উদাহরণ দিতে পারি আমরা, ঘড়ির কাঁটার গতি, পারি না? অতিক্রম করা হয়। যেমন হচ্ছে ধরো আমি বললাম ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি কেন পর্যাবৃত্ত গতি? কারণ হচ্ছে ওই যে 12 ঘন্টার যে কাঁটাটা থাকে ওটাকে ঠিক 12 ঘন্টা পর পর এই দিক থেকে এসে অতিক্রম করে, কখনো কিন্তু এই দিক থেকে এসে অতিক্রম করে না। সবসময় আমরা বলি ঘড়ির কাঁটার দিকে, মানে হচ্ছে বাম থেকে ডানে এরকম ভাবে যায় জিনিসটা, ঠিক আছে? তো সবসময় এইভাবে অতিক্রম করবে, কখনোই উল্টা দিক থেকে অতিক্রম করবে না। সো ওই দিকটা কিন্তু ফিক্স থাকে, মানে একই দিক থেকে অতিক্রম করে পর্যাবৃত্ত গতিতে। আর আমরা যদি হচ্ছে স্পন্দন গতির কথা বলি, স্পন্দন গতি, তাহলে এইটা হচ্ছে গতির অর্ধেক সময় একদিকে থাকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে। যেমন তুমি চিন্তা করতে পারো হচ্ছে কি গিটারের তারের গতি। সো গিটার এরকম দেখতে, ঠিক আছে? এটা হচ্ছে ধরো একটা গিটার, এই হচ্ছে তার। সো গিটারের তারকে যখন স্ট্রাম করা হয় অথবা এরকম ভাবে হচ্ছে আঘাত করা হয় তখন একবার উপরে যায় একবার নিচে যায়, একবার উপরে যায় একবার নিচে যায়। সো এই গতিটাকে আমরা বলতে পারি হচ্ছে স্পন্দন গতি। সো তার গতির অর্ধেক সময় একদিক থেকে একটা ওই বিন্দুটাকে অতিক্রম করতেছে এবং বাকি অর্ধেক সময় উল্টা দিক থেকে অতিক্রম করতেছে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এটার আরেকটা সুন্দর ব্যাখ্যা হচ্ছে যে স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণ হচ্ছে সরণের
সমানুপাতিক এবং বিপরীতমুখী। স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। কার ক্ষেত্রে? স্পন্দন গতির ক্ষেত্রে। পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে যেটা না। সো এই জন্য আমরা বলতে পারি যে পর্যায়বৃত্ত গতি তো অবশ্যই হইতে হবে আগে, স্পন্দন গতি হইতে হলে তাকে আগে পর্যায়বৃত্ত গতি হইতে হবে, কিন্তু পর্যায়বৃত্ত গতি হইলেও সে স্পন্দন গতি নাও হইতে পারে। বুঝে গেছে? স্পন্দন গতি হওয়ার জন্য তাকে অবশ্যই এই কন্ডিশনটা মিট করতে হবে যে ত্বরণ হচ্ছে সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে। ঠিক আছে? ওকে, এই প্রশ্নটা আসবে, তোমরা এটা একটু সুন্দর মতো পড়ো। একদম আমি বেসিকটা বুঝাই দিছি, যেভাবে লিখতে হয় পরীক্ষায় ওইটা হচ্ছে তোমরা চিন্তা করে লিখো। বুঝছো? আচ্ছা, এরপরে আসো, দোলায়মান দোলনার গতি কোন ধরনের গতি? দোলায়মান দোলনায় গতি মানে মানুষ হচ্ছে দোলনায় দুলতেছে, এই গতিটা কিরকম গতি? এই গতি এইটাও পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। দোলায়মান দোলনার গতি এটা কিন্তু একটা পর্যায়বৃত্ত গতি, পাশাপাশি একটা স্পন্দন গতি। ঠিক আছে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি এবং এটাকে আমরা স্পন্দন গতিও বলতে পারবো এবং স্পন্দন গতিও বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ হচ্ছে দোলনা একবার সামনের দিকে যায়, একবার পিছের দিকে আসে। তার মানে যে কোনো একটা বিন্দুকে মাঝখানে যদি রাখি তাহলে একবার এদিক থেকে যে অতিক্রম করবে আর একবার উল্টা দিক থেকে অতিক্রম করবে। তার মানে দোলনার গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি এবং একই সাথে কিন্তু স্পন্দন গতিও এটাকে আমরা বলা যায়। বুঝছো? একজন বলছে এটা কি ফ্রি ক্লাস? এটা ফ্রি ক্লাস না হলে ফ্রি গ্রুপে কেন হচ্ছে? যেহেতু এটা ফ্রি গ্রুপে হচ্ছে তার মানে এটা ফ্রি ক্লাস। আচ্ছা, গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হইতে পারে। এটা খুবই ভালো কোশ্চেন, এটাও হচ্ছে একদম পরীক্ষাতে আসার মতো কোশ্চেন। এটাও পরীক্ষাতে আসার মতো কোশ্চেন এবং অনেক ভালো মতো এটা বুঝতে হবে। অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় কিন্তু শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হয়। কিরকম? আমি যদি বলি যে আমি হচ্ছে একটা বৃত্তাকার পথ বরাবর দৌড়াচ্ছি, ধর আমি বললাম যে আমি হচ্ছে এই বৃত্তাকার পথ বরাবর দৌড়াচ্ছি, যেখানে আমার এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটা 10 মিটার। ঠিক আছে, তখন আমি বললাম যে আমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করছি, এই বিন্দু থেকে যাত্রা শুরু করছি, ঘুরে আবার আমি এই বিন্দুতে আসতেছি। তাহলে আমার দূরত্ব কত হবে? আমার দূরত্ব হবে হচ্ছে পরিধির সমান। কতটুকু? পরিধির সমান 2πr। আর সরণ কত হবে? সরণ হবে 0। কেন 0 হবে? কারণ আমার অবস্থানের কোনো পরিবর্তনই হয় নাই। আমার অবস্থানের কোনো পরিবর্তনই হয় নাই। আমি এ বিন্দুতে ছিলাম, আবার দৌড়াই টোড়াই ঘুরে ঘুরে আবার এ বিন্দুতে আসছি। সো আমার অবস্থানের কোনো পরিবর্তনই হয় নাই। সো অবস্থানের যেহেতু কোনো পরিবর্তন হয় নাই তাহলে আমার কোনো সরণ থাকবে না, আমার সরণ হচ্ছে 0। কিন্তু অতিক্রান্ত দূরত্ব তো থাকবে, কারণ আমি যে এতটুকু জায়গা দৌড়ে আসলাম, আমার অতিক্রান্ত দূরত্ব আছে না? অতিক্রান্ত দূরত্বটা কি হবে? হৃৎপিণ্ডের গতি হচ্ছে স্পন্দন গতি। হৃৎপিণ্ডের গতি হচ্ছে একটা স্পন্দন গতি। ঠিক আছে? আচ্ছা, এখন কি বলছি যে আমাদের এইটা হচ্ছে একটা বৃত্তাকার পথ ছিল, বৃত্তাকার পথ ব্যবহার কতটুকু দূরত্ব অতিক্রম করছে এইটা বের করতে বললে আমরা কি করব? পরিধির সমান দূরত্ব, মানে যেখান থেকে শুরু করছি আবার যদি পুরো বৃত্তটা ঘুরে সেখানে চলে আসি তাহলে 2πr এটা হবে। ঠিক আছে? ওকে, সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। ব্যাখ্যা করো। সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। কেন নির্ভর করে না? ধরো আমি হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব। ঠিক আছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব। এটা সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে কোনটা? একদম সরল রৈখিক পথে যাওয়া, এই বরাবর যাওয়া। ঠিক আছে, এখন আমি এইটার গতিপথ অনেক রকম হইতে পারে। এরকম ভাবে যাইতে পারি, আমি হচ্ছে একটু কষ্ট করে ঘুরবো, এখান দিয়ে ঘুরবো, ঘুরে টোরে এখান দিয়ে আসবো। আমি এরকম বিভিন্ন গতিপথে হচ্ছে এ থেকে বিতে যাইতে পারি, কিন্তু ওইটা আমার সরণের কোনো এফেক্টই ফেলবে না সরণের উপরে। কেন? কারণ সরণ হচ্ছে ন্যূনতম দূরত্ব। সরণ হচ্ছে সবসময় কি হবে? ন্যূনতম দূরত্ব, আমাদের অতিক্রান্ত দূরত্ব, এবং অবশ্যই সেটা হবে হচ্ছে ন্যূনতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব। যে ন্যূনতম কতটুকু দূরত্ব আমি অতিক্রম করতেছি অথবা আমার অবস্থানের পরিবর্তন কত, সেটা হচ্ছে সরণ। সো আমি এ থেকে বিতে আসছি, আমার অবস্থানের পরিবর্তনটা হচ্ছে সরণ। আমি কোন পথে আসছি এইটা আমার কাছে ইম্পর্টেন্ট না। এই জন্য সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। এই প্রশ্নটা আসে, অনেক বেশি আসছে, অনেক বেশি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে সরণ হচ্ছে বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। বুঝছো? ওকে, আসফিয়া জান্নাত, সামওয়ান পাত্তামি। জীবনে মানুষের ঠিক কতটা বাজে সময় আসলে একটা মানুষ একটা ক্লাসে আসছে, সেই ক্লাসটা হচ্ছে এসএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির একটা ক্লাস। সেখানে আইসা সে বলতেছে সামওয়ান পাত্তামি,
মানে জীবনে ঠিক কতটা ডাউনফল হয়েছে ভাই। আমি ভাবছিলাম আমার জীবনে মনে হয় সবচেয়ে বেশি ডাউনফল চলতেছে, এখন দেখলাম না, আমার চেয়েও বেশি ডাউনফল আনা মানুষ আছে তার জীবনে, আসলে কেউ তারা পাত্তাই দেয় না। আল্লাহ, খুবই কষ্ট পেলাম আমি কমেন্টটা দেখে, মানে কি দুঃখের বিষয়। তোমাকে হচ্ছে একটা লাইভ ক্লাসে আইসা পাত্তা চাইতে হইতেছে, তাও একটা মেয়ের আইডি তোমার, মনে হয় ছি 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 ছি। আচ্ছা, এখন আসো, এই প্রশ্নটা তোমাদের কোনো না কোনো বোর্ডে এবার আসবে, বুঝছো, এমসিকিউ তো আসতে পারে, এটা খুবই ভালো ভালো কোশ্চেন। এটা কি বলছে যে আমাদের একটি বস্তু স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 10 সেকেন্ড চলার পরে সুষম বেগে চলতে থাকলো, 12তম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত। দেখো, আমাদের টি-তম সেকেন্ডের একটা সূত্র আছে, সূত্রটা সবাই লিখে ফেলো, হ্যাঁ। টি-তম সেকেন্ডে যদি আমাকে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে হচ্ছে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব, এস্ট ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, ঠিক আছে। এস্ট ইকুয়ালস টু ইউ প্লাস হাফ 2t মাইনাস 1। এখন কথা হচ্ছে আমরা কি করব, আমরা কি হচ্ছে এখানে এই টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের ম্যাথটা হবে? উত্তর হচ্ছে আমরা যদি এটা ইউজ করি তাহলে দেখো আমাদের কি হবে, আমাদের হচ্ছে এখানে এস এর ভ্যালু আসবে ইউ, যেহেতু স্থির অবস্থান বলছিল, সো ইউ হচ্ছে 0 প্লাস আমাদের হাফ ইন্টু এ হচ্ছে কত, এ হচ্ছে যে 2, তারপর হচ্ছে 2 ইন্টু 10 মানে হচ্ছে 20 নাকি 2t মাইনাস 1 না। আচ্ছা, আমি কি করছি, আমাদের হচ্ছে স্থির অবস্থান, ঠিক আছে, 12তম সেকেন্ড বলছে, তার মানে 2 ইন্টু 12 মানে 24 মাইনাস 1 23, তাহলে 2 2 কাটা যাবে, তাহলে আমাদের এস ইকুয়ালস টু হবে হচ্ছে কত, 23 মিটার। তাহলে আমাদের 12তম সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 23 মিটার, তাই না? সেরা, জোস জোস। কিন্তু না, এইটা এইভাবে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে একটু প্রশ্নটা ভালো মতো পড়তে হবে। প্রশ্নে বলা হয়েছে 10 সেকেন্ড চলার পরে সে কিভাবে চলছে, সুষম বেগে চলছে। তার মানে সুষম বেগে যেহেতু চলছে, তখন কিন্তু তার কোনো ত্বরণ নাই। সো তার ত্বরণ হচ্ছে কত, তার ত্বরণ এ হচ্ছে 0, এই সময় তার কোনো ত্বরণ নাই। সো তুমি যদি 12তম সেকেন্ডের জন্য এই ফর্মুলাটা ইউজ করো তাহলে কিন্তু আমাদের ফর্মুলাটা মানে ম্যাথটা হবে না। আমাকে কি করতে হবে, আমাকে এই যে স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড চলার পরে বেগ কত হয়েছে ওইটা বের করতে হবে, ওই বেগটা ধরে 12তম সেকেন্ডে অতিক্রম দূরত্ব বের করতে হবে। সো ভি ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস এটি। সো স্থির অবস্থা ছিল 0 প্লাস ত্বরণ হচ্ছে এ, যেটা হচ্ছে 2, টি হচ্ছে কত 10 সেকেন্ড মানে হচ্ছে 10, তার মানে 2 ইন্টু 10 মানে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তার বেগ। কখন, 10 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ফর্মুলা দিয়ে যদি আমরা ইউজ করি তাহলে। আচ্ছা, একজন বলছে যে চলো সবাই ইংরেজি ক্লাস শুরু করি, খুবই কষ্ট পাইলাম, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার যে একটা বস্তু স্থির অবস্থান থেকে এত মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 10 সেকেন্ড চলছে, তারপরে সে সুষম বেগে চলছে, তাহলে তার কিন্তু আর বেগ মানে কি বলে, আমাদের হচ্ছে সময় চেঞ্জ হচ্ছে না, বেগ চেঞ্জ হচ্ছে না, সুষম বেগে চলতেছে। তো এই জন্য আমাদের কিন্তু ওই ফর্মুলাটা ইউজ করতে হবে না, ঠিক আছে। ওকে, জোস। অনেকে হচ্ছে ইংলিশ ক্লাস নিয়ে খুবই অবসেসড, তারা হচ্ছে ইংলিশ ক্লাসের মায়া কোনোভাবেই ত্যাগ করতে পারতেছে না, এবং এই ক্লাসে আইসা তারা খুবই কষ্ট পাইতেছে যে আহা, এই দুইটা ক্লাস এক টাইমে পড়ে গেল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এই ক্লাসটা মূলত হচ্ছে ফ্রি ক্লাস। তো তোমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের জন্য আসলে এই ক্লাসটা না, বুঝছো, এই জন্য আর কি ঝামেলাটা হয়েছে, বুঝছো। আমি খুবই দুঃখিত আসলে, কিন্তু কি করবো বলো। সো আমরা হচ্ছে এখানে কোন ফর্মুলাটা ইউজ করব, এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলাটা ইউজ করে হচ্ছে আমরা ম্যাথটা করে ফেলবো। আচ্ছা, এরপরে বলছে যে এক ব্যক্তি 500 মিটার ব্যাসার্ধের এক বৃত্তাকার মাঠ 10 পাকে ঘুরলে তার দূরত্ব কত। সো দূরত্ব বের করতে হলে এক পাকে পুরোটা ঘুরে আসে, তো 10 পাকে হচ্ছে কতটুকু ঘুরবে, 10 ইন্টু 2 পাই আর পরিমাণ ঘুরবে। সো আমাদের 500 মিটার ব্যাসার্ধ বলা আছে, সো 10 ইন্টু 2 পাই ইন্টু হচ্ছে আর 500। এখানে কিন্তু বলা আছে কি দূরত্ব, সরণ না, কিন্তু সরণ বললে সরণ আলটিমেটলি 0ই হইতো, কারণ সে ঘুরতেছে, খালি ঘুরতেছে মানে তার 0ই হইতো। তো আমাদের এখানে হচ্ছে 20 গুণ 5 হচ্ছে 100, মানে 10,000 পাই, ঠিক আছে। হ্যাঁ, 20
আচ্ছা দেখি আমি একটু ক্যালকুলেশনটা করি। হ্যাঁ ঠিক আছে, তো এইটা হচ্ছে দূরত্ব। আর সরণ যদি বলতো, সেম প্রশ্নের জন্য যদি আমাকে সরণ বের করতে বলতো, তাহলে সরণ কিন্তু আলটিমেটলি 0 হইতো। ঠিক আছে, আচ্ছা একটি বাসের দ্রুতি 80 কিলোমিটার পার আওয়ার বলতে কি বোঝায়? একটি বাসের দ্রুতি 80 কিলোমিটার পার আওয়ার বলতে বোঝায় বাসটি প্রতি ঘন্টায়, পার আওয়ার মানে প্রতি ঘন্টায় বা 1 ঘন্টায়, বাসটি প্রতি ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেছে, এইটা বোঝায়। কি বোঝায়? বাসটি প্রতি ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, স্থির অবস্থান থেকে একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? সেখানে কি বের করতে বসে? কত বেগে অতিক্রম করবে, মানে হচ্ছে শেষ বেগ বের করতে বলছে। কি বের করতে বলছে? শেষ বেগ। এই এসকিউ আমাদের টেস্ট এক্সামে আসছিল। হ্যাঁ, এটা এসএসসির জন্য, মানে এসএসসির জন্য ইম্পর্টেন্ট, এটা এসএসসি তো আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে শেষ বেগ বের করতে বলছে। কি বের করতে বলছে? শেষ বেগ। শেষ বেগ v ইকুয়ালস টু হোয়াট? আমার কি কি দেওয়া আছে? স্থির অবস্থান। স্থির অবস্থান মানে আমাদের ইউ হচ্ছে 0, সুষম ত্বরণে, সো এ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার, 250 মিটার মানে এস হচ্ছে 250, এই জিনিসগুলো দেওয়া আছে। তো ভাইয়া আমার টি নাই, এখন আমি যদি এখানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এইটি ফর্মুলাটা ইউজ করি, আমার কি সব আমি শেষ বেগ বের করতে পারবো? আমরা কেন বুঝি না যে কোন ম্যাথে কোন সূত্র ইউজ করতে হবে? আমি যদি এই ম্যাথে এই সূত্র ইউজ করি, আমি কি শেষ বেগ বের করতে পারবো? পারবো না। তাহলে শেষ বেগের আর একটা কি সূত্র আছে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা সূত্র ইউজ করতে হবে। তার মানে আমাদের ভি ইকুয়ালস টু হবে হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as। সো ইউ তো 0, সো 0 প্লাস 2 ইন্টু এ হচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো 20। এস কত? এস হচ্ছে 250, তো 250 গুণ 2 500, 500 গুণ 20 হচ্ছে 10,000, 500 গুণ 20 হচ্ছে 10,000, 10,000 রুট করলে কত হয়? 10,000 রুট করলে হয় হচ্ছে 100। তাহলে ভি ইকুয়ালস হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। তাহলে এই ল্যাম্প পোস্টটাকে সে কত বেগে অতিক্রম করবে? 100 মিটার পার সেকেন্ড। এই টাইপের প্রশ্ন এসকিউতে আসবে, এই টাইপের প্রশ্ন এসকিউতে আসবে। ঠিক আছে, 100 মিটার পার সেকেন্ড। এখানে একটা মানুষ উত্তর দিচ্ছে না, তারা নিজেদের মধ্যে খালি কথা বলছে, বলতেই আছে। এই যে একজন উত্তর দিচ্ছে, নাজিরা নাবিলা একজন উত্তর দিচ্ছে। ঠিক আছে, ওকে। সরণ, বেগ এবং ত্বরণের একক ও মাত্রা লিখো। এগুলো সবগুলো একসাথে আসবে না, বাট আমি যেহেতু একসাথে দেখাবো, সো এই জন্য আমি একসাথে সবগুলো দেখাচ্ছি। সরণের একক হচ্ছে কি? মিটার। সরণের একক, সরণের একক হচ্ছে মিটার অথবা এম। তারপর সরণের মাত্রা, বড় হাত এস এর মাত্রা হচ্ছে বড় হাতের এল। তারপর হচ্ছে বেগ, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। বেগের মাত্রা হচ্ছে ভেলোসিটির মাত্রা হচ্ছে এল পার টি, মিটারের জন্য এল, সেকেন্ডের জন্য টি, তাহলে এল পার টি। এরপর হচ্ছে ত্বরণ, ত্বরণের একক কত? ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের মাত্রা কি হবে? মাত্রা হবে হচ্ছে এল টি ইনভার্স 2। বুঝছো? এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। সরণ, বেগ এবং ত্বরণ, এই তিনটার একক এবং মাত্রা একসাথে যে কোনো একটা আসবে। ঠিক আছে, আচ্ছা স্লাইড কি পাওয়া যাবে এইগুলোর? তুমি যদি লাইভটা শেয়ার করো তাহলে অবশ্যই স্লাইডটা পেয়ে যাবা। কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হইতে পারে, ব্যাখ্যা করতে বলছে। গড় বেগ শূন্য হইতে পারে কিন্তু গড় দ্রুতি কখনো শূন্য হবে না, কারণ কোনো বস্তুর বেগ শূন্য হইতে পারে। যদি সরণ শূন্য হয় তাহলে বেগ শূন্য হবে, কিন্তু অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, তার মানে গড় দ্রুতি কখনো শূন্য হবে না, তাই না? সো এই জন্য গড় বেগ শূন্য হইতে পারবে কিন্তু গড় দ্রুতি শূন্য হবে না। এই কোশ্চেনটা আসবে ভাইয়া, এই কোশ্চেনটা আসবে। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাৎক্ষণিক দ্রুতি বলতে কি বুঝো? তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে যে সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি থাকে। কোথায় থাকে? শূন্যের কাছাকাছি থাকে। সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি থাকে বা খুবই কম থাকে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি থাকলে, মানে হচ্ছে আমি একটা স্পেসিফিক সময়ের বেগ জানতে চাচ্ছি। ধরুন আমি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছ, আমি তোমাকে বললাম যে 5টা 47 মিনিটে গাড়িটার বেগ কত ছিল। সো ওইটা যদি আমাদেরকে বের করতে হয় তাহলে হচ্ছে আমাকে কি জানতে হবে? সময় ব্যবধানটা জানতে হবে, যে একদম কতটুকু সময় ব্যবধান ছিল। তো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি থাকাকালীন
বস্তুর বেগ, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, ঠিক আছে, বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলা হয় এটাকে এইভাবে লেখা হয় VENT ইকুয়ালস টু হচ্ছে লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। সো এই জিনিসটা তোমাদের আপাতত নাই, এটা হচ্ছে আরেকটু বড় হবা যখন ইন্টারমিডিয়েটে যাবা তখন হচ্ছে এটা দেখতে পারবা, ঠিক আছে। সো এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবা। 19 নাম্বারটা আরেকবার বলবেন। গড় বেগ শূন্য হইতে পারে, কারণ হচ্ছে যে আমাদের কোনো একটা বস্তুর সরণ শূন্য হওয়া সম্ভব। বেগ হচ্ছে কি, বেগ হচ্ছে কোনো একটা বস্তুর প্রত্যেক সেকেন্ডে সরণ অথবা অবস্থানের পরিবর্তন। তো যদি সরণ 0 হয়ে যায় তাহলে গড় বেগ অবশ্যই শূন্য হইতে পারে, কিন্তু গড় দ্রুতি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হইতে পারে না। তো দূরত্ব যেহেতু শূন্য হয় না, এই জন্য গড় দ্রুতিও কখনো শূন্য হবে না, বুঝছো? আচ্ছা, স্লাইড পাওয়া যাবে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা মজা। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে ফারদিন ভাইয়ের বাড়ি থেকে 1200 মিটার দূরে, কত মিটার দূরে? 1200 মিটার দূরে মজুর দোকানে যে আবার ফিরে আসতে মোট সময় লাগে 5 মিনিট। তার গড় দ্রুতি কত? সো গড় দ্রুতি বের করার সূত্র হচ্ছে কি? গড় দ্রুতি বের করার সূত্র হচ্ছে গড় দ্রুতি ইকুয়ালস হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। দেখো লাইবা হিমন একটা প্রশ্ন করছিল যে ভাইয়া 19 নাম্বারটা আরেকবার বলতে বলছিলা, সো এইটা দিয়ে আমি 19 নাম্বারটা আরেকবার বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো, ঠিক আছে। গড় দ্রুতি ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা, আর গড় বেগের ফর্মুলাটা কি পড়ছিলাম? গড় বেগের ফর্মুলাটা ছিল হচ্ছে, আমরা পড়ছি এগুলা, তাই না? গড় বেগ ইকুয়ালস টু হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। সো মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করবো। সো 1200 মিটার একটা দূরে মজুর দোকান আছে, সো ফারদিন ভাই ওখানে গেছে, যে আবার ফেরত আসছে, তাহলে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে ফারদিন ভাই? একবার 1200 গেছে, আবার 1200 আসছে, তাহলে 1200 যোগ 1200 ডিভাইডেড বাই মোট সময় কত? 5 মিনিট। 5 মিনিটকে আমার সেকেন্ডে নিতে হবে, 5 গুণ 60, 1200 যোগ 1200 মানে হচ্ছে 2400, 2400 ডিভাইডেড বাই 300 কত আসতেছে? 8। আচ্ছা, 240 বলতেছে কে? 240 বলতেছে এই যে নূর মোহাম্মদ 240 বলছে, আল জান্নাতুল তুবা 240 বলছে। আমাদের দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তো সময়টাকে আমার সেকেন্ডে নিতে হবে। কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। এবং এইখানে তোমরা ভুল করো যে 1200 মিটারকেই ভাগ করে ফেলতেছো 5 দিয়ে। বাবা, এত সোজা জিনিস তো আসবে না রে ভাই। এখানে বুঝতে হবে যে যাচ্ছে 1200 মিটার মজুর দোকান পর্যন্ত, আবার মজুর দোকান থেকে বাসায় আসছে, তাহলে 1200 যোগ 1200 টোটাল দূরত্ব কত? 2400। তো 2400 ডিভাইডেড বাই 300 হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার অতিক্রান্ত, মানে এই দূরত্বের জন্য গড় দ্রুতি। এখন সেম লাইবা হিমুন একটু খেয়াল করো, গড় বেগ যদি বের করতে বলতো তাহলে আমাদের কত হইতো? একটা মজুর দোকানে গেছে, আবার মজুর দোকান থেকে সেম জায়গায় ফিরে আসছে, তাহলে ফারদিন ভাইয়ের অবস্থার পরিবর্তন কত? ফারদিন ভাইয়ের অবস্থার পরিবর্তন হচ্ছে 0। ফারদিন ভাইয়ের অবস্থার পরিবর্তন হচ্ছে কত? 0 ডিভাইডেড বাই 300 সেকেন্ড, যাই করি না কেন আলটিমেটলি 0ই আসতো। সো 0 মিটার পার সেকেন্ড হইতে হচ্ছে ফারদিন ভাইয়ের গড় বেগ। তার মানে আমাদের গড় বেগ শূন্য হইতে পারে, কিন্তু গড় দ্রুতি শূন্য হবে না। সো এটার ব্যাখ্যাটা এই যে, ঠিক আছে, যে ফারদিন ভাই মোজো কিনতে গেছে, মোজো কিনে আবার আসছে, দূরত্ব 2400, কিন্তু সে মোজো কিনতে যে আবার যে ফিরে আসছে তার কোনো স্মরণই হয় নাই, কারণ অবস্থানের পরিবর্তন হয় নাই, সে মোজো নিয়ে চলে আসছে। তাহলে গড় বেগ শূন্য হইতে পারে, কিন্তু গড় দ্রুতি শূন্য হইতে পারে না। শেষ, খুবই সহজ। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয় কেন? নিক্ষিপ্ত বস্তু হচ্ছে অভিকর্ষ ত্বরণের উল্টা দিকে কাজ করে। অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, আমরা একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করি তখন সে উল্টার দিকে কাজ করে, তো তখন ঋণাত্মক ত্বরণটা নেগেটিভ হয়, এই জন্য ত্বরণটা কি হয়? ঋণাত্মক হয়। সো এই জন্য আমাদের নিক্ষিপ্ত বস্তু যেহেতু অভিকর্ষ ত্বরণের উল্টা দিকে কাজ করে অথবা অভিকর্ষের বিপরীতে কাজ করে, কিসের বিপরীতে কাজ করে? অভিকর্ষের বিপরীতে কাজ করে। সো এই জন্য হচ্ছে আমাদের নিক্ষিপ্ত ত্বরণটা ঋণাত্মক হয় অথবা নেগেটিভ হয়, ঠিক আছে। আমরা কত নাম্বারে আসি? 22 নাম্বার। আমাদের আরো অনেকগুলো কোশ্চেন আছে। বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। খুবই সহজ, বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না। ত্বরণের সূত্র কি বলো? ত্বরণের সূত্র হচ্ছে a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি। এই v মাইনাস ইউ কে আমরা বলি হচ্ছে বেগের পরিবর্তন অথবা ডেল v ডিভাইডেড বাই টি। তো বেগের পরিবর্তন নাই, বেগের পরিবর্তন নাই মানে কি? নাই মানে হচ্ছে ডেল v এর ভ্যালু কত? 0। সো ডেল v এর ভ্যালু যদি 0 হয় তাহলে a ইকুয়ালস টু কি 0 বাই টি, আলটিমেটলি কি হবে? 0 হবে। তাহলে ডেল v যদি 0 হয়
তাহলে আমাদের ত্বরণও 0 হবে। ডেল ভি 0 হলে ত্বরণও 0 হবে, অর্থাৎ আমাদের বেগের মান যদি 0 হয় তাহলে ত্বরণও 0 হবে, অর্থাৎ ত্বরণ থাকবে না। সূত্র দিয়ে আমাদের এসকিউ, সিকিউ, এমসিকিউ যা আসে সব কিছু আমরা প্রমাণ করতে পারি। এটাই হচ্ছে ফিজিক্স, এটাই হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে গতি 0 কিন্তু ত্বরণ 0 নয়। অলরেডি এটা দেখাই দিয়েছি, এটা দেখাবো না। সরল রৈখিক পথে সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0 হয়, কিন্তু বক্র পথে ত্বরণের মান 0 হয় না। এইটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা ভালো, এটা ভালো, ঠিক আছে। আমাদের একটা বস্তু যখন বৃত্তাকার পথে চলে, কিসে চলে? বৃত্তাকার পথে, তখন তার দিকের ক্রমাগত পরিবর্তন হইতে থাকে। কি হইতে থাকে? দিকের ক্রমাগত পরিবর্তন হতে থাকে। এইখানে দিক একরকম, 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 ঠিক আছে। দিকের হচ্ছে পরিবর্তন হয়ে থাকে। যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, সো এর মানের পাশাপাশি দিকের পরিবর্তনটাও কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। মানের পরিবর্তনের পাশাপাশি দিকের পরিবর্তনটার জন্য কিন্তু ত্বরণের মান পরিবর্তিত হবে। সো এই জন্য সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0 হয়, কারণ সমবেগে চলতেছে। কিন্তু বক্রপথে যখন একটা বস্তু চলে তখন তার বেগটা কিন্তু সমবেগ থাকে না। একটা বস্তু যখন এরকম আঁকা বাঁকা পথে চলে তখন তার বেগটা কিন্তু সমবেগ থাকে না, কারণ বেগ একটা ভেক্টর রাশি। বেগের হচ্ছে মান এবং দিক, এই দুইটা যখন সমান থাকবে তখনই আমরা সমবেগ বলতে পারবো। সো যখন হচ্ছে আঁকা বাঁকা পথে চলে একটা বস্তু তখন তার বেগটা সমবেগ থাকে না। সো যেহেতু বেগটা সমবেগ থাকে না, তার মানে অবশ্যই সেখানে কিন্তু ত্বরণ লাগবে। কি লাগবে? ত্বরণ লাগবে। আবারও বলি, যাদের এটা হার্ড লাগে তাদের জন্য বলতেছি যে একটা বস্তু যখন সোজা পথে চলে তখন তার বেগের মান, দিক সেম থাকতেছে। সো বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, এর মান এবং দিক দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তো যখন হচ্ছে সে আঁকা বাঁকা পথে অথবা বৃত্তাকার পথে চলে তখন তার মান যদি সেমও থাকে তার দিক কিন্তু সেম থাকে না, দিক চেঞ্জ হয়ে যায়। সো দিক যেহেতু চেঞ্জ হয় তাহলে কিন্তু আমার কি হবে? তাহলে কিন্তু আমার বেগের মানটা সমবেগ থাকলো না। তো সমবেগ যেহেতু থাকবে না তার মানে ত্বরণ কিন্তু থাকবে। সমবেগে ত্বরণ 0 থাকে, কিন্তু এইটার কিন্তু ত্বরণ থাকে। সো এই জন্য সমবেগে চলমান বস্তু সরল রৈখিক পথে ত্বরণ 0 হইতে পারে, কিন্তু বৃত্তাকার পথে 0 হইতে পারবে না, ঠিক আছে। ওকে, 1 ঘন্টা হয়েছে, ক্লাস শেষ করেন। হ্যাঁ, শেষ করে দিব। এরপরে বলছে 20 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি বস্তুর বেগ 10 সেকেন্ড পরে 35 কিলোমিটার/আওয়ার হলে ত্বরণ কত? সো ত্বরণ হচ্ছে আমাদেরকে বের করতে হয় কিভাবে? বেগের পরিবর্তন, শেষ বেগ v মাইনাস আদি বেগ u ডিভাইডেড বাই t। তো আমাদেরকে এখানে বেগ দুটো দেওয়া আছে কিলোমিটার/আওয়ারে। সো কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিতে হবে। কিলোমিটার/আওয়ার থেকে কি করতে হবে? মিটার/সেকেন্ডে নিতে হবে। সো আমরা হচ্ছে 3.6 দিয়ে ভাগ করব। কি করব? 3.6 দিয়ে ভাগ করব। আমরা আর 1000 গুণ করব না, 3600 দিয়ে ভাগ করব না, আমরা জাস্ট ডিরেক্ট 3.6 দিয়ে ভাগ করে দিব। সো v হচ্ছে আমাদের কত? 35 ডিভাইডেড বাই 3.6 যেটা আসবে সেটা। ই হচ্ছে আমাদের 20 ডিভাইডেড বাই 3.6 যেটা আসবে সেটা। সো আমরা এখন ভ্যালুগুলো একটু বেশ বসাই। 35 ভাগ 3.6 হচ্ছে আমাদের 9.72 মিটার পার সেকেন্ড, আর 20 ডিভাইডেড বাই 3.6 এটা হচ্ছে আমাদের 5.55 মিটার পার সেকেন্ড। এখন এই ভ্যালু দুইটা হচ্ছে আমরা বসাই দিব। সো 9.72 মাইনাস 5.55, এতটুকু চেঞ্জ হয়েছে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে, ডিভাইডেড বাই 10। 9.72 মাইনাস আনসার ডিভাইডেড বাই 10, 0.416 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ত্বরণ। আচ্ছা, এই কোশ্চেনটা যদি অ্যাডভান্স কোশ্চেন হয়, অথবা সবাই বলতেছে না যে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়েছে, কঠিন কোশ্চেন হবে। সো এইটা হচ্ছে একটা কঠিন কোশ্চেন। ভেক্টর রাশি সহজে বুঝতে পারবো কেমনে? আচ্ছা, এটা আমি বলবো। ভেক্টর রাশি হচ্ছে একটা শর্টকাট আছে, মানে মনে রাখার। ভেক্টর রাশি হচ্ছে যে যেই রাশিগুলোর মান এবং দিক দুটোই লাগে। সো তোমাদের সিলেবাসে অল্প কয়েকটা ভেক্টর রাশি আছে: সরণ, বল, বেগ, ত্বরণ, তারপর হচ্ছে ভরবেগ, তড়িৎ প্রাবল্য, আর হচ্ছে তড়িৎ দীপন তীব্রতা। এই কয়েকটা ভেক্টর রাশি আছে। একটা শর্টকাট শিখাইছিলাম পেইড ব্যাচে। আচ্ছা, যাই হোক, সময় পাইলে শিখাই দিব না, ঠিক আছে। আগে এইটা দেখো। এক ব্যক্তি এক্স প্রস্থের একটি রাস্তা সোজা পার হতে গিয়ে রাস্তার অর্ধেক দূরত্ব অতিক্রম করে v1 সমদ্রুতিতে, তাই না? এবং বাকি অর্ধেক অতিক্রম করে হচ্ছে v2 সমদ্রুতিতে। রাস্তাটি অতিক্রম করার সময় তার গড় দ্রুতি কত? আরে সহজ, সেই সহজ। কিরকম ভাবে করবো? v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, তাই না? এটা না উত্তর?
কি বলো? v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, এটা না উত্তর? যেহেতু অর্ধেক সময় গেছে v1 এ, বাকি অর্ধেক সময় v2 তে, সো অর্ধেক অর্ধেক যোগ করতেছি, v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, এটা হবে না? এটা কিন্তু এরকম ভাবে হবে না, বুঝছো? এটা কিন্তু এরকম ভাবে হবে না, এটার একটা আলাদা সূত্রই আছে। তো এই সূত্রটা কিভাবে আসছে, এইখান থেকে আসে মূলত, যে x পথের একটা রাস্তা, ঠিক আছে, তাহলে তার অর্ধেক হচ্ছে কি x/2, আর বাকি অর্ধেক, প্রথম অর্ধেক হচ্ছে x/2 আর বাকি অর্ধেক হচ্ছে কি x/2। ওকে ফাইন, বাকি অর্ধেক হচ্ছে x/2। আমরা যা গড় দ্রুতি সূত্র কি জানি? গড় দ্রুতি, এটা সূত্র আমরা কিছুক্ষণ আগেই লিখছিলাম, যে গড় দ্রুতি ইকুয়ালস টু হচ্ছে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মোট দূরত্ব ভাগ মোট সময়, ঠিক আছে? মোট দূরত্ব ভাগ হচ্ছে কি মোট সময়। আচ্ছা, তো আমাদের অর্ধেক সময় গেছে v1 পথে, কত সময়? v1 পথে, সরি v1 সমদ্রুতিতে গেছে, এবং বাকি অর্ধেক সময়, তো অর্ধেক সময় হচ্ছে আমরা ধরে নিচ্ছি t1 আর বাকি অর্ধেক সময় হচ্ছে t2, ঠিক আছে? অর্ধেক সময় ধরে নিচ্ছি আমরা t1 আর বাকি অর্ধেক সময় হচ্ছে t2। সো t1 পথে গেছে এতটুকু, সো x/2 ইকুয়ালস হচ্ছে v1 ইন্টু t1, আর বাকি অর্ধেক হচ্ছে x/2 ইকুয়ালস হচ্ছে v2 ইন্টু t2। তাহলে আমাদের মোট দূরত্ব যদি বের করতে হয়, তাহলে কি x/2 প্লাস x/2/2 করবে, এটা অর্ধেক দূরত্ব অর্ধেক দূরত্ব, তাহলে মোট দূরত্ব হচ্ছে x/2 প্লাস x/2 মানে হচ্ছে x। তাহলে এটার পরিবর্তে আমরা যে v1 t1 ডিভাইডেড বাই প্লাস হচ্ছে v2 t2 এটা লিখতে পারি। আর মোট সময়, তো t1 এর জায়গায় আমরা আবার হচ্ছে এরকম সময় বের করতে পারি, t1 কে আমরা আবার বেগের মাধ্যমে প্রকাশ করতে পারি, কিসের মাধ্যমে প্রকাশ করতে পারি? বেগের মাধ্যমে প্রকাশ করতে পারি। সো ওইটার জন্য আবার আমরা এই জিনিসটা লিখতে পারি। তো তখন আমরা এইভাবে লিখবো যে মোট দূরত্ব তাহলে হচ্ছে কি x/2 প্লাস x/2, আর মোট সময় হচ্ছে t1 প্লাস t2। তো তোমরা এখান থেকে t1 t2 বের করে ভ্যালুটা বসাবা, তাহলে হচ্ছে তোমরা আনসারটা পেয়ে যাবে। আমি আনসারটা বলতেছি না, এই একটা কোশ্চেন আমি তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, ঠিক আছে? এই একটা কোশ্চেন আমি তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা একটু নিজেরা বাসায় করবা, বাকিটুকু আশা করি সবাই পারবা, এটা বুঝছো? এটা সবাই পারবা। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ একটি সুষম ত্বরণ ব্যাখ্যা করো। অভিকর্ষ ত্বরণ অবশ্যই একটা সুষম ত্বরণ, এইটাও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কারণ কেন সুষম ত্বরণ? কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে এটার বেগ বাড়তে থাকে 9.8 মিটার পার সেকেন্ড হারে, প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড হারে হচ্ছে বেগ বাড়তে থাকে, এত হারে বেগ বাড়তে থাকে। তো যেহেতু বেগ বৃদ্ধির হারটা সেম, বেগ বৃদ্ধির হারটা হচ্ছে কি সেম, তো আমরা জানি বেগ বৃদ্ধির হারই হচ্ছে ত্বরণ। সো বেগ বৃদ্ধির হার সেম মানে কি ত্বরণ সেম, অর্থাৎ সুষম ত্বরণ। সো এই জন্য আমাদের হচ্ছে এটা সুষম ত্বরণ, ঠিক আছে? ওকে, তারপর পরন্ত বস্তুর 3টা সূত্র লিখতে বলছে। এইটা আমি আর কি বলবো, এটা তো মুখস্থ কোশ্চেন, এটা তো মুখস্থ কোশ্চেন। এইটা হচ্ছে তোমরা বইই আছে, পরন্ত বস্তু 3টা সূত্র, যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু টি সময় প্রাপ্ত বেগ v ওই সময় সমানুপাতিক, স্থির অবস্থা থেকে প্রাপ্ত বস্তু টি সময় অতিক্রম দূরত্ব h ওই সময়ের বর্গের সমানুপাতিক, তাই না? এই 3টা সূত্র, তো এই 3টা সূত্র কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই 3টা সূত্র একটু দেখো, বুঝছো? এই 3টা সূত্র একটু দেখো। আচ্ছা, আগের স্লাইড মানে কি 27 নাম্বার স্লাইডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসায় করতে বলছি, একটা বাসায় করতে বলছি, এটাই পারবা না? এটা কোনো কথা? কষ্ট দিলা তোমরা। একটা কোশ্চেন বলছি একটু বাসায় ট্রাই করবা, সেটাই তোমরা পারবা না? তোমরা কি পড়াশোনা করো না? বলো, পড়াশোনা করো না? t1 t2 বের করবা এখান থেকে। আমি তো এই যে সবকিছু কাজ করে দিছি বাবা, এখানে সবকিছু কাজ করে দিছি, এখান থেকে t1টা বের করবা, ঠিক আছে? এইখান থেকে t1টা বের করবা, এখান থেকে t2টা বের করবা, ঠিক আছে? এরপরে এই t1 আর t2 এখানে বসাবা, উপরে x/2 x/2 প্লাস x/2 থাকবে, বাকি কাজটা করে ফেলবা, ঠিক আছে? বুঝছো? ওকে, সো অভিকর্ষ ত্বরণ একটা সুষম ত্বরণ, এটা ব্যাখ্যা করতে বলতে পারে, এটা আসবে পরীক্ষাতে, এটা খ নাম্বারে আসে, অনুধাবনের খ নাম্বারে আসে, ঠিক আছে? ওকে, পরন্ত বস্তুর সূত্র বললাম। এই স্যার, এইটা কিন্তু একটা এমসিকিউ, বুঝছো? এই এমসিকিউটা আমি নিয়ে আসছি তোমাদের জন্য, একটু এসকিউতে দেখাবো, কারণ যেহেতু এমসিকিউ আর এই টাইপের কোশ্চেনগুলো একটু কঠিন বলে মানুষ, এবং এগুলো এসকিউতে আসে, সো এটা ইম্পর্টেন্ট।
বলছে যে একটি পরন্ত বস্তু 3 সেকেন্ডে 30 মিটার গেলে 6 সেকেন্ডে কত দূর যাবে। সো এইটা হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র দিয়ে সলভ করবো আমরা, ঠিক আছে। আমাদের ক্লাসের সময় কিন্তু অলমোস্ট শেষ, আমরা আর 5 মিনিট সময় নিব, ঠিক আছে। আমরা আর 5 মিনিট সময় নিব, আমরা ঠিক 7 মিনিট সময় নিব, ঠিক 35-এ আমরা ক্লাসটা শেষ করে দিব, ঠিক 35-এ, ঠিক আছে। একটু ধৈর্য নিয়ে থাকো। আমি জানি যে তোমরা অনেকেই হচ্ছে ইংলিশ ক্লাসের, যেহেতু ইংলিশ ক্লাস ছিল, অনেকেই ক্লাসটা করতে পারো, অনেক পরে রেকর্ডেড করবে অনেকে। তো আমি বলতেছি যে আর 7 মিনিট থাকো, 7 মিনিট পরে আমি ছুটি দিয়ে দিব। অনেকগুলো এসকিউ করাইছি, 30টা করাইছি, আর কয়েকটা আছে, শেষ করে চলে যাও। এসএসসিতে যে আসবে এখান থেকেই আসবে, বাইরে আসবে না। আর যদি চলে যেতে যাও চলে যাও। সো পরন্ত বস্তুর তৃতীয় সূত্র দিয়ে করব। কোন সূত্র দিয়ে করব? তৃতীয় সূত্র। পরন্ত বস্তুর তৃতীয় সূত্র কি বলে? যে কোনো বস্তুকে বিনা বাধায় ছেড়ে দিলে তার অতি সময় অতিক্রান্ত দূরত্ব h সময়ের বর্গের সমানুপাতিক, ঠিক আছে। সো এইখান থেকে যেহেতু বস্তুটা সেম, সো t1 সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি h1 হয় আর t2 সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি হচ্ছে h2 হয়, তাহলে আমরা দেখব যে h1 সমানুপাতিক t1 স্কয়ার। তার মানে আমি এখান থেকে সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে একটা ধ্রুবক আসে, h = k t1 স্কয়ার। আবার এইখানে h2 সমানুপাতিক t2 স্কয়ার, এইখানেও যদি আমি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই তাহলে একটা ধ্রুবক আসে k t2 স্কয়ার। সো এইটার জন্য আমি k এর ভ্যালু বের করতে পারি h1 ডিভাইডেড বাই t1 স্কয়ার। এইটার জন্য আমি k এর ভ্যালু বের করতে পারি h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার। যেহেতু বস্তুটা সেম, একই বস্তু, তার ধ্রুবকের মানটা কিন্তু সেম থাকবে। কি থাকবে? সেম থাকবে। তাহলে এই দুটাকে আমরা সমান লিখতে পারি, মানে হচ্ছে h1 বাই t1 স্কয়ার ইকুয়ালস টু h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার। আমাকে কি কি বলে দেওয়া আছে? 3 সেকেন্ডে 30 মিটার গেছে, মানে t1 বলছে, h1 বলছে, t2 বলছে, আমাকে h2টা বের করতে হবে। সো h2টা বের করব। সো h2 ইকুয়ালস টু হবে হচ্ছে h1 ইন্টু t2 স্কয়ার ডিভাইডেড বাই t1 এর স্কয়ার। সো h1 হচ্ছে কত আমাদের? h1 হচ্ছে আমাদের 30 মিটার, t2 স্কয়ার, t2 হচ্ছে 6 স্কয়ার, আর t1 হচ্ছে 3 স্কয়ার, মানে হচ্ছে 30 ইন্টু 36 ডিভাইডেড বাই 9। সো 9 আর 36 কাটাকাটি করলে 4 ইন্টু 30 হচ্ছে 120 মিটার। তার মানে 120 মিটার দূরত্ব হচ্ছে সে অতিক্রম করবে। কত মিটার? 120 মিটার। এখন কথা হচ্ছে তোমাকে কতটুকু সূত্র মনে রাখতে হবে? তাহলে তুমি কি এইভাবে সূত্র কিভাবে আসছে দেখাবা? না, তুমি শুধু এতটুকু মনে রাখবা, এই সূত্রটুকু মনে রাখবা, h1 বাই t1 স্কয়ার ইকুয়ালস টু h2 বাই t2 স্কয়ার। এই কোশ্চেনটা এমসিকিউতেও আসতে পারে, এই কোশ্চেনটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে। আমি কালকে বলছিলাম রাতে যে এমন কিছু কোশ্চেন থাকবে আছে ক্লাসে যেগুলো একই সাথে এমসিকিউতেও আসতে পারে, সিকিউতেও আসতে পারে, এবং এসকিউতে তো আসতেই পারে, এবং বেসিক তো দেখাইছি। আচ্ছা, এরপরে বিনা বাধায় পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার অতিক্রম করলে কত সময় লাগবে, মানে t2টা বের করতে বলছে। সো এটা তোমরা বাসায় করবা, পারবা না? একই টাইপের, সেম টাইপের, এটা কিন্তু সেম টাইপেরই ম্যাথ, এটা হচ্ছে বাসায় করবা। তারপরে আচ্ছা, একটি বস্তুকে কত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে 10 সেকেন্ড পরে ভূমিতে আঘাত করবে? 10 সেকেন্ড পরে সে ভূমিতে আঘাত করবে কত বেগে নিক্ষেপ করলে, এইটা হচ্ছে প্রশ্ন। সো এইটার জন্য শর্টকাট আছে আমাদের, শর্টকাট। কি কাট? শর্টকাট। সো শর্টকাটটা হচ্ছে কি, আমরা বিচরণকাল দিয়ে হিসাব করব, ঠিক আছে। বিচরণকালের সূত্রটা ইউজ করব। সো বিচরণকালের যে সূত্রটা, বিচরণকাল মানে হচ্ছে কতক্ষণ সে আকাশে, আকাশে মানে ভূমি থেকে উপরে থাকে, ওইটাকে বিচরণকাল বলা হয়। বিচরণকাল t ইকুয়ালস টু হচ্ছে 2u ডিভাইডেড বাই g। কত বেগে নিক্ষেপ করলে, সো আমাকে ইউটা বের করতে হবে। আমাকে বের করতে হবে হচ্ছে কি, যে ইউটা কত, ইউ ইকুয়ালস টু হোয়াট। সো আমরা যেটা করব 2u ইকুয়ালস টু হচ্ছে t ইন্টু g, বা ইউ ইকুয়ালস টু হচ্ছে t ইন্টু g ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের ইউ হবে হচ্ছে, বিচরণ 10 সেকেন্ড পরে পড়তেছে, সো t হচ্ছে 10, জি হচ্ছে 9.8, আর এটা হচ্ছে 2। সো আমাদের 10 গুণ 9.8 হচ্ছে 98, 98 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 49। সো 49 মিটার পার সেকেন্ড এই বেগে যদি হচ্ছে আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি উপরের দিকে, তাহলে হচ্ছে সে 10 সেকেন্ড পরে ভূমিতে আঘাত করবে। ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি হচ্ছে 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে হচ্ছে সে 10 সেকেন্ড পরে নিচে পড়বে। বুঝছো? আচ্ছা, মুক্তভাবে পড়ন্ত বস্তুর 1, 2, 3 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্বের অনুপাত, এটা হচ্ছে একদম সরাসরি সূত্র থেকে, সরাসরি সূত্র হচ্ছে ওই যে h সমানুপাতিক t স্কয়ার যে সূত্র আছে না, সেটা থেকে। সো আমাদের t যখন 1 তখন হচ্ছে t স্কয়ার করলে 1ই থাকে, t যখন 2 তখন t স্কয়ার সমানুপাতিক হচ্ছে h, মানে হচ্ছে 4, আর 3 এর জন্য হচ্ছে 9। বুঝছো? এইটাও ভালো,
এইটাও এমসিকিউর কোশ্চেন, এটাও এমসিকিউতে আসবে, এটাও কিন্তু এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসার মতো কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, খাড়া উপরে দেখে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ সময় লেখচিত্র কেমন হবে? এইটা একদম শুরুতে দেখাইছিলাম। খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করি বস্তুকে, তাহলে হচ্ছে সমমন্দনে চলবে। কিভাবে চলবে? সমমন্দনে। সমমন্দনে যদি কোনো একটা বস্তু চলে, তাহলে তার ত্বরণ সময় লেখচিত্র হবে হচ্ছে এইরকম। কিরকম? এইরকম, তাই না? সমমন্দনে চলতেছে, তো ত্বরণ সময় লেখচিত্রটা কি হবে? এরকম হবে। বুঝছো? ওকে ভাইয়া, একটু আসতে, আমাদের সময় 12:30টায় ক্লাস শেষ করার কথা ছিল, 12:33 বাজতেছে। ঠিক আছে, তারপরও এখনো কিছু মানুষ ক্লাস করতেছে, আমার মনে হয় তাদের দরকার, সেই জন্য আমি ক্লাসটা আরও শেষ করতেছি। আমার সবগুলো দেখানোর কথা না ক্লাসে, আমার অনেকগুলো তোমাদেরকে সাজেশন দিয়ে দেওয়ার কথা, বাট আমি চেষ্টা করতেছি সবগুলো দেখাই দেওয়ার। এরপরের প্রশ্নটা হচ্ছে সরল সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? এটা একদম শুরুতে বলছিলাম। সরল সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। বেগ নির্দেশ করে, এটা আমরা বলছি। এটা একদম শুরুতে যখন গ্রাফের বেসিকটা দেখাইছি তখন কিন্তু এই জিনিসটা বলছি। ঠিক আছে? মুক্তভাবে পড়ন্ত বস্তুর সরণের পরিবর্তন হার একই থাকে না কেন? ওই যে আমাদের সময়ের সাথে সাথে সরণটা চেঞ্জ হয়, সো এই জন্য হচ্ছে সময়ের উপর নির্ভরশীল, এই জন্য হচ্ছে এটা করে না। ঠিক আছে? ওকে। তারপরে 200 মিটার উঁচু থেকে একটি বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে এটি কি বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? এখানে শেষ বেগ বের করতে বলছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস 2gh, এই ফর্মুলা ইউজ করতে হবে। gh কেন ইউজ করতেছি? কারণ এটা পড়ন্ত বস্তু, যে অভিকর্ষ ত্বরণে ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেহেতু নিচের দিকে পড়তেছে, সো জি অবশ্যই 9.8 এবং 200 মিটার উচ্চতা থেকে পড়তেছে, সো এই হচ্ছে 200। তো ই হচ্ছে 0 কারণ স্থির ছিল, 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 200, সেটা হচ্ছে আমাদের ভি স্কোয়ারের ভ্যালু। তাহলে আমাদের ভি ইকুয়ালস টু হবে হচ্ছে √2 ইন্টু 9.8 ইন্টু 200, 2 ইন্টু 9.8 ইন্টু 200, এইটার হচ্ছে রুট করবো, আমাদের আনসার আসে হচ্ছে 62.60। ঠিক আছে, 62.60 মিটার পার সেকেন্ড এই বেগে হচ্ছে সে ভূপৃষ্ঠে আঘাত করবে। এইটা কিন্তু আমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি যখন পড়বো তখনও দেখবো যে আমাদের এই টাইপের সূত্র বা এই টাইপের জিনিসগুলো পরীক্ষাতে আসবে, যে উপর থেকে ছেড়ে দিচ্ছি কি হবে না হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের আসবে। সেই তোমরা উত্তর দিচ্ছ এখন পর্যন্ত, তোমাদেরকে অনেক থ্যাংক ইউ যে তোমরা এত মানুষ কনস্ট্যান্টলি ক্লাসে ছিলা, তোমাদেরকে ধন্যবাদ। এরপরে বলছে এইটা দেখো, এইটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা অনেক ইম্পর্টেন্ট। আমার আসলে একটু ভুল হয়ে গেছে, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো লাস্টের দিকে রাখছি, সেজন্য অনেকেই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করতে পারবে না। 72 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে একটা শর্টকাট আছে। আমি কেন হয় এইটা এখন আর বলতেছি না, জাস্ট এতটুকু মনে রাখো যে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়ে যায়, শেষ বেগ শূন্য হয়ে যায়। তো সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে শর্টকাটটা ইউজটা করি হচ্ছে এইচ ম্যাক্স বা হাইয়েস্ট উচ্চতা ইকুয়ালস টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। একমাত্রিক গতির ক্ষেত্রে, যেহেতু আমরা একমাত্রিক গতিই পড়ি এখন পর্যন্ত, আমাদের ইউ বলা আছে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমার নিতে হবে মিটার পার সেকেন্ডে। তো 72কে কত দিয়ে ভাগ করব? 3.6 দিয়ে ভাগ করবো, তাহলে আমি পাবো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে জি তো আমি জানি, তো আমাদের হচ্ছে 20-এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, সো আমাদের হচ্ছে 400 ডিভাইডেড বাই 19.6 কত আসতেছে? 20.40। তো আমাদের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 20.40 মিটার, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমাদের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে কত? 20.40 মিটার। আরে জোস, সেই। এরপরে হচ্ছে আসো 98 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে বিচরণকাল কত? সো এই যে বিচরণকাল হচ্ছে বড় হাতের টি, মানে উঠবে আবার নামবে। সো আমাদের উঠতে সময় হচ্ছে টি ইকুয়ালস টু ইউ বাই জি, আমাদের নামতে সময়ও হচ্ছে টি, যেটা হচ্ছে ইউ বাই জি। একটা বস্তু উপরে উঠতে এবং নামতে কিন্তু একই সময় লাগে। সো আমাদের বিচরণকাল হবে হচ্ছে বড় হাতের টি ইকুয়ালস টু 2u বাই জি। সো আমাদের কাছে ইউ দিয়ে দিছে 98 মিটার পার সেকেন্ড, সো 2 ইন্টু 98 ডিভাইডেড বাই হচ্ছে 9.8, সো 9.8 কাটাকাটি করলে 10 ইন্টু 2 হচ্ছে 20 সেকেন্ড। তাহলে একটা বস্তু কতক্ষণ উপরে থাকবে? 20 সেকেন্ড। খুবই স্বাভাবিক, বিচরণকাল কত হবে? 20 সেকেন্ড। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, পরীক্ষাতে আসে। এমসিকিউতেও আসতে পারে, সিকিউতেও আসতে পারে। ঠিক আছে, স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীল বস্তুর জন্য বেগ সময়ের সমানুপাতিক ব্যাখ্যা করো। স্থির অবস্থান থেকে সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ সময়ের সমানুপাতিক ব্যাখ্যা করো। এটা হচ্ছে একটা সূত্রের প্রমাণ। আসলে কোন সূত্রের প্রমাণ? এই যে খেয়াল করো,
এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের স্থির অবস্থান থেকে সমতরণে বস্তুর ক্ষেত্রে একটা সূত্র অতিক্রান্ত দূরত্বের। আমাদেরকে বলছে বেগ আর সময়ের সম্পর্ক। সো বেগ আর সময়ের ক্ষেত্রে আমাদের সম্পর্কের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। কি? ইউ প্লাস এটি। সো স্থির অবস্থান থেকে শুরু করবে। সো আমাদের ইউটা হচ্ছে 0। সো ইউ যদি 0 হয় তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু এটি। সো আমাদের এ যেহেতু কনস্ট্যান্ট, এ হচ্ছে কি? এ হচ্ছে কনস্ট্যান্ট, এ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি যে ভি সমানুপাতিক টি, অথবা বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। আমরা যদি এই ফর্মুলাটা নিয়ে অ্যাপ্রোচ করতাম তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হইতো না, কারণ আমাদেরকে দূরত্বের কথা এখানে বলে নাই, বা অতিক্রান্ত সরণের কথা বলে নাই। আমাদেরকে বলছে বেগ সময়ের সমানুপাতিক, মানে বেগ আর সময়ের সম্পর্ক সমতরণের ক্ষেত্রে। তো সমতরণের ক্ষেত্রে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এইটা হচ্ছে সূত্র, এবং বেগ আর সময়ের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যদি এ কনস্ট্যান্ট হয়ে যায়, ইউ 0 হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে প্রমাণ করো যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এইটা আসলে তোমাদের প্রমাণ করার কি আছে? প্রমাণ করার কি আছে? স্থির অবস্থান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো। আমরা ধরে নিচ্ছি, ধরি স্থির অবস্থান থেকে একটা বস্তু যাত্রা শুরু করলো, টি সময় পরে তার বেগ হলো ভি। তার বেগ হলো কত? ভি। তাহলে আমরা জানি ত্বরণ, আমরা জানি ত্বরণ, আচ্ছা স্থির অবস্থান না, আমরা আদি বেগ চিন্তা করতে পারি, ইউ আদি বেগ। ঠিক আছে? স্থির অবস্থান না, স্থির অবস্থান না, স্থির অবস্থান না, ইউ আদি বেগে শুরু করব। ঠিক আছে? ইউ আদি বেগে শুরু করব। ইউ আদি বেগে টি সময় পর একটা বস্তুর বেগ হলো ভি। তাহলে ত্বরণ কত? ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে, ত্বরণ এ ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। সো এইখান থেকে আমি যদি খেয়াল করি, এ আর টি গুণ করলে আমাদের ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি চলে আসে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। প্রমাণিত। ঠিক আছে? এইটা হচ্ছে প্রমাণিত। বুঝছো? এই টাইপের প্রমাণ আসতে পারে, এবং এই সহজ প্রমাণ এটাই আসবে। এর চেয়ে কঠিন প্রমাণ এসকিউতে আসার কথা না। মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এগুলোর আসলে কোনো আসবে না, আসার কথা না। ঠিক আছে? ওকে, লাস্ট কোশ্চেন আমাদের বলা হয়েছে যে সুষম ত্বরণে চলমান কোনো গাড়ির বেগ 2 সেকেন্ডে স্থির অবস্থা থেকে বেড়ে 10 মিটার পার সেকেন্ড হয়, 10 সেকেন্ড পরে গাড়িটির বেগ কত? সো এইটাও তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কারণ এই টাইপের অনেকগুলো কোশ্চেন হচ্ছে আমরা সলভ করে ফেলছি অলরেডি। সো এটা কইরো, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের একই সাথে সিকিউ, এমসিকিউ এবং এসকিউ সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। সিকিউ, এমসিকিউ এবং হচ্ছে এসকিউ সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। বুঝছো? সো এই কোশ্চেনটা কইরো। আচ্ছা, এখন আজকের ক্লাসে আমরা আসলে কি কি পড়ছি জানো? আমরা কি কি পড়ছি আজকে? অনেক কিছু পড়ছি। যারা ক্লাসটা করে নাই তারা কিন্তু অনেক কিছু মিস করে গেছে। ঠিক আছে, তাই না? বলো, তোমাদের যেসব বন্ধুরা ক্লাসটা করে নাই তারা অনেক কিছু মিস করে গেছে না? কি কি মিস করছে এগুলো যদি দেখে তাহলে তো দুঃখে কষ্টে শেষ হয়ে যাবে। আমরা একদম শুরুতে যে এসকিউগুলো শুরু করছিলাম, আমরা 2 নম্বর এসকিউ থেকে গ্রাফ দেখা শুরু করছি। আমরা কি দেখা শুরু করছিলাম? গ্রাফ। গ্রাফের যত ধরনের গ্রাফ হইতে পারে এসএসসি ফিজিক্সে, মানে গতি অধ্যায় থেকে সব ধরনের গ্রাফ আমরা মোটামুটি দেখছি কি না? বলো, দেখছি। তারপর আমরা হচ্ছে এসকিউ সলভ করা শুরু করছি, একদম আল্লাহর নাম নিয়ে যত এসকিউ সলভ করা সম্ভব এই অধ্যায় থেকে সব এসকিউ হচ্ছে আমরা সলভ করে ফেলছি। সব এসকিউ যা যা পরীক্ষায় আসবে, যত এসকিউ পরীক্ষাতে আসতে পারে, এবং কোনটা স্টার্ট দেওয়া যে এসকিউগুলো আছে অবশ্যই আমরা বুঝবো যে ওইগুলো হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমরা অনেকগুলো শর্টকাট শিখছি যেগুলো আমরা অনেকেই হয়তো আগে জানতাম না। আমরা অনেকে এই কোশ্চেনটা ভুল করছিলাম, এবং এই কোশ্চেনটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। ঠিক আছে? তারপরে এই কোশ্চেনটা অনেকে আগে জানতাম না, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এই কোশ্চেনটা এখন আমরা জানলাম আর কি। ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আমরা মোটামুটি সবগুলা এসকিউ যত এই জিনিসটা আমরা আরো ইজিলি জানলাম এখন, যে কিভাবে আসলে পরন্ত বস্তু তৃতীয় সূত্র থেকে আসছে জিনিসগুলা, অ্যান্ড হাউ থিংস ওয়ার্ক, তাই না? সো এগুলা কিন্তু মজা আছে। সো এইটা হচ্ছে প্রথম ক্লাস ছিল এসকিউ এর, একদম ফ্রি ক্লাসের। এটা ছিল হচ্ছে প্রথম ক্লাস। আমাদের আরো অনেক মজার ক্লাস বাকি আছে। ঠিক আছে? আমাদের আরো অনেক মজার ক্লাস বাকি আছে। সো আমি জানি এখানে ক্লাসটা শুধুমাত্র এসএসসি 26-এর যারা আছে তারাই করো নাই, জুনিয়র ব্যাচের অনেকেই করছো। আমার মনে হয় যাই পড়ছো, যতটুকু পড়ছো, এটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে?
অ্যাটলিস্ট এই যে গ্রাফের যে বেসিকটা পড়ছো এটা কাজে লাগবে। অ্যান্ড এসএসসি 26-এর যেসব মানুষজন আসো তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে লাইফের একদম খুব পিক একটা মোমেন্টে আসো, খুব মানে এখন চাইলে অনেক কিছু করা সম্ভব, আবার না চাইলে হচ্ছে কিছুই করা সম্ভব না। সো যদি এখন পড়াশোনা করো তাহলে সামনের দিকে একটু ভালো কিছু হইতে পারে। সো ট্রাই করো যে লাস্টের যেই সময়টা আছে, এই যত দিনই আছে, একটু ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য আমরা আমাদের এন্ড থেকে তোমাদের জন্য যত হেল্পফুল যা যা করা যায় সব কিছু প্ল্যান করতেছি। আজকে একটা এসকিউ ক্লাস হলো, অলরেডি বুঝতে পারতেছো যে আসলে কেমন কি প্ল্যান নিয়ে আসছি, কি কন্টেন্ট পড়াচ্ছি, সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। সো দেখা হবে অন্য কোনো ক্লাসে, মানে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক ভালো থাকবা। আসসালামু আলাইকুম।